রেখেছি, কোশ্চিন অ্যান্সার সেশন, বাট আশা করি লাগবে না কোশ্চিন অ্যান্সার, তবু আপনারা লিখে রাখবেন, আপনাদের কোনো কোশ্চিন থাকলে লিখে রাখবেন। আমরা ফাইনালি আপনাদের সাথে যখন আলোচনা করবো একদম শেষে যে আপনাদের সব কোশ্চিনগুলো নিব, আশা করি ওইখানে সলভ হবে আপনাদের। আজকে আমরা দুইটো চ্যাপ্টার পড়ার চেষ্টা করবো। একটা হচ্ছে বিজনেস প্ল্যানের ইনিশিয়াল স্টেজ, প্রথমে আমরা যখন একটা ব্যবসা শুরু করতে যাব সেক্ষেত্রে বিজনেস প্ল্যানটা আমরা কিভাবে করব, এবং ওইটারই এক্সটেন্ডেড ভার্সন 5.01 যেটা বিনিয়োগ প্ল্যানের ডিটেইলে আমরা যাব। সো দ্যাট প্রথম যেটা আমরা পড়তে যাব সেটা হচ্ছে বিনিয়োগ পরিকল্পনাটা কি সেটা বুঝবো, এবং সেই অনুযায়ী কনসার্ন কিছু জিনিস আমরা দেখার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে বিনিয়োগের পরিকল্পনা কি জিনিস, অর্থাৎ বিনিয়োগ করার আগে অবশ্যই প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তার আগে বলে রাখছি যে চারটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং। দিস ফোর থিংস ইজ কনসিস্টেড অফ ম্যানেজমেন্ট। আপনি যদি এই চারটা জিনিসকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারেন, দেন ইউ আর দ্য ম্যানেজার, ইউ আর দ্য সিও, ইউ আর দ্য হেড। আপনি যখন ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারবেন সেটাই আপনার বিজনেসের জন্য অনেক সফলতা নিয়ে আসবে। সো বিনিয়োগ পরিকল্পনা হচ্ছে তার ফার্স্ট পার্ট। আপনি পরিকল্পনাটা কি করছেন বিনিয়োগের সেটা আপনাকে জানতে হবে। নাম্বার 2 হচ্ছে পরিকল্পনার মূলনীতি, কি কি প্রিন্সিপালের উপর বেস করে আমরা প্ল্যানিংটা করব, অর্থাৎ প্ল্যান করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো। থার্ড হচ্ছে যে পরিকল্পনা স্তর সমূহ বা স্টেপ অফ প্ল্যানিং, আমরা কি কি স্টেপ নিয়ে প্ল্যানগুলো করব সেটা বোঝার চেষ্টা করব। আমরা ইফেক্টিভ প্ল্যানিং এর স্টেপস গুলো বোঝার চেষ্টা করবো, যে কি কি স্টেপ ওয়ে বা স্টেপ নিলে আমরা সেটা ইফেক্টিভ ওয়েতে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। নাম্বার 5 হচ্ছে পরিকল্পনা কিভাবে করতে হয়, তার উপাদানগুলো কি কি থাকবে, পরিকল্পনার স্টেপ গুলো আমরা দেখার চেষ্টা করব, পরিকল্পনার গুরুত্বগুলো বোঝার চেষ্টা করবো। উদ্যোগ সংগঠন, একটা উদ্যোক্তা যে উদ্যোগ হিসেবে একটা সংগঠন তৈরি করবে সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করব। ফর ডিটেল শুধু বিজনেস প্ল্যানিং নিয়ে একটা ফুল চ্যাপ্টার 5.01 থেকে 5.10 আছে, সো ওখানে আমরা ডিটেইলে যাব। আজকে শুধু আমরা এখানকার ডিটেইল না দিয়ে শুধু ডেফিনেশন বোঝার চেষ্টা করবো, কিছু ইনস্পিরেশনাল ভিডিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা যদি বলি যে আসলে বিনিয়োগ পরিকল্পনাটা কি, বিনিয়োগ পরিকল্পনা হচ্ছে আপনি যখন কোথাও বিনিয়োগ করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে ইনিশিয়ালি ভবিষ্যতের জন্য যখন আপনি কি কাজ করবেন, কি করতে চান, কিভাবে করতে চান, কোথায় করতে চান, এই প্রশ্নগুলোর বিষয়গুলো যখন আপনার একটা পরিকল্পনার মধ্যে আসবে সেটাকে আমরা বলছি বিনিয়োগ পরিকল্পনা, যেখানে আপনার একটা অবজেক্টিভ থাকবে, একটা স্ট্র্যাটেজি থাকবে, যে আপনার কাস্টমার স্ট্র্যাটেজি কি হবে। কেউ কেউ আপনাদের মধ্যে বলছিলেন যে টিজি ফাইনাল করতে চান, আপনার টার্গেট গ্রুপ কারা সেটাকে আপনি এখন আইডেন্টিফাই করতে পারেন নাই। কেউ কেউ বলছিলেন যে আপনারা একটা মৎস্য খামার অথবা ফার্ম দিতে চান, কেউ কেউ বলছেন এক্সপোর্ট বিজনেস করতে চান। সো আপনাদের প্রত্যেকের লক্ষ্য আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট ইজ ইউর অবজেক্টিভ, আপনি কি মিশন কি ভিশন নিয়ে কাজ করবেন। এরপর সেটা স্ট্র্যাটেজি কি হবে, বাংলাদেশের কোন জায়গায় করতে চান, প্লেস কোথায়, স্ট্র্যাটেজি কি হবে। বাংলাদেশের 4টা ইস্ট, ওয়েস্ট, সাউদার্ন এবং সেন্ট্রাল রিজিয়ন যদি আমি বলি, বাংলাদেশকে যদি 4-5টা করে ভাগ করি, সেক্ষেত্রে এক একটার কনজিউমারের ডিফারেন্ট, এক একটা কনজিউমার এক এক ধরনের অ্যাটিটিউড নিয়ে তাদের চিন্তা ভাবনা নিয়ে চলে। সো আপনাকে ওই অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এরপর আমরা বলবো যে ওখানে আপনি কি পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করবেন, সেখানে প্রোডাকশন করবেন নাকি ট্রেড বিজনেস করবেন, আপনি কি কিনে নিয়ে এসে বিক্রি করবেন, আপনি কি ইম্পোর্ট করবেন নাকি আপনি প্রোডাকশন করবেন, আপনি বাজারজাতকরণের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করবেন। এই সমস্ত বিষয়গুলো আসলে বিনিয়োগ পরিকল্পনার অন্তর্ভুক্ত। তো সুতরাং আমরা যদি কয়েকটা বিষয়ের কোশ্চিন আমরা যদি বলি, হু কে করবে, হাউ কিভাবে করবে, হোয়াট কি করবে, হোয়েন কখন করবে, একটা টাইম লিমিট থাকবে, হোয়ার কোথায় করবে, এটা কি বাংলাদেশের বাইরে, হোয়াই কেন করতে চায়, এটা কি লাভজনক ব্যবসা করতে চায় নাকি নন প্রফিটেবল অর্গানাইজেশন। সো এই যে কোশ্চিন গুলোর সব যদি আপনি নিজেকে নিজের অ্যান্সার দিতে পারেন, দেন দ্যাট ইজ আন্ডার ইন ইয়োর প্ল্যানিং। আসলে আমরা বিনিয়োগ পরিকল্পনার একটা ছোট্ট ভিডিও দেখার চেষ্টা করব, সেখানে আমরা বোঝার চেষ্টা করব, এবং আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে যে আমরা এটা ইন্টারেক্টিভ সেশন করব। আমি আপনাদেরকে যখনই কোনো জিনিস বলবো পড়াবো সেটা আমরা নিজেরা বোঝার চেষ্টা করবো, বিকজ ইটস ইউর টিম। আপনারা যে 20 জন 25 জন যারা এখানে ক্লাস করছেন, আপনারা ওয়ান টিম এবং ওয়ান ড্রিম। আপনারা একটা টিম একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছেন, যেখানে আপনারা একটা উদ্যোক্তা হবেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে এক হয়ে আমরা মাঝে মাঝেই
বোঝার চেষ্টা করবো যে আপনি কি বুঝছেন অথবা আপনি আমাকে কতটুকু আমার কথা বুঝতে পারলেন, সেটাও জরুরি। কারণ আমি বলে গেলাম, আপনি বুঝলেন না, কোনো লাভ নাই। সো সেই জন্য আমি মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করব আপনাদের কাছ থেকে শোনার জন্য, আপনারা কি চিন্তা করছেন। সো আসেন আমরা একটা ভিডিও দেখি, বোঝার চেষ্টা করি। Coming up with an investment plan seems like rocket science to many people. However, in reality, it's a piece of cake. Let's see how you can make your own investment plan. First, you need to calculate your total income per month, which may include, say, your salary and the rent from some property you own. By adding them both, you'll be certain of your total monthly income. Second, calculate your monthly expenses by making a list of items you require every month. These may include your groceries, utility bills, your child's school fee, etc. Subtracting your total monthly expense from your monthly income will tell you how much excess money you earn every month, which can also be turned into your personal savings. The term personal savings usually reminds us of our dreams that we can achieve if only we had enough money. It may be a new car, a new house, a trip to your favorite holiday spot, and the list goes on and on. Suffice to say that dreams have no limits. Nevertheless, there are certain basic goals which are dreamed of by almost everyone. These goals are also promoted internationally as the most common savings goals of every person's life. These include saving for emergencies, children's education, a blissful retirement, and general needs that one comes across during the course of life. Let's find out more about these savings goals and how one can achieve them. It is said that life's what happens to us when we're busy planning for something else. We can come across emergencies at any point in our lives. Therefore, it's important that we save some amount of money for them. The basic rules of emergency savings are: these savings should be equivalent to 3 months of your total income. Savings should be kept in a current account and an investment scheme separately. 70% of your savings should be invested in a money market fund and 30% in your current account. This distribution of your emergency savings is to ensure that most of this money earns you a healthy profit through the investment scheme until you feel the need to use it. And some of it also remains readily accessible with the help of a current account. Parenting is one of the toughest jobs in the world, and it keeps us so busy that we often wake up to our kids all grown up and ready for college. It's only wise to start saving money for them while they're still in their cradle. Investing this monthly saving in a children's saving plan helps exponentially in the long run. For example, if you invest 3,500 rupees on a monthly basis during the initial 18 years of your child's life, and assuming the scheme provides a consistent return of 12% during this period, then you'd have more than 2.4 million rupees to put your kid through a respectable college by the time he's ready. Life seems like a happy trip, as long as we're earning money and bearing all expenses with ease. But what will happen once we retire? The more we save today while we're earning money, the less troubles we'd face when we aren't. Investing always proves to be magical, especially when it's given a large amount of time to grow. Consider investing 4,000 rupees every month in a retirement savings fund, which gives a consistent return of 12% for 25 years during the span of your career. In such a case, you'll have more than 6.7 million rupees by the time you retire to ensure that your life remains carefree and delightful. Being happy often depends on things we achieve during our life's journey. Some of these basic achievements come at certain intervals, as they usually cost a fortune. In order to ensure that you don't have to wait really long to achieve goals like a new car or a new home, categorize these goals as short-term, medium-term and long-term, and invest accordingly. Calculating and working for an investment plan may seem tiring at this moment, but your consistent little efforts can ensure that you steer through life without any hassle.
আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম, আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমাদের বিজনেসের ইনভেস্টমেন্ট শেখানো বাদ দিয়ে পার্সোনাল ইনভেস্টমেন্ট কেন শেখাচ্ছে? বলেন কি বুঝলেন? কে কে যে যে বলতে চান আপনারা বলেন, আমি জাস্ট কয়েকজনের কথা শুনতে চাই, এরপরে ফাইনালি কনক্লুড করবো আমি, কোনো অসুবিধা নেই, বলেন। স্যার একজন উদ্যোক্তা হওয়ার জন্য স্যার এই এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট আর কি স্যার। কিভাবে আমি টাকা সেভ করব আমার ইনভেস্টমেন্টের জন্য, আমার মানে এই যে শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, লং টার্ম গোল, এই সমস্ত বিষয়গুলো স্যার মানে খুবই কানেক্টেড আর কি। এবং এই বিষয়গুলোর প্রস্তুতি যদি খুব ভালো হয় তাহলে পরবর্তী যে বিজনেসে যে ইনভেস্টমেন্ট বা বিজনেসের সাকসেসনেসটাও অনেকটা ডিপেন্ড করে আমার কাছে মনে হয়। ওকে, এনিবডি? স্যার হ্যান্ড রেজ করেছি। এটা স্যার আমাদের যারা বলতে চাচ্ছি, আমি সবাইকে না, আমি একটা একটা করে বলি। আপনারা হ্যান্ড রেজ করেছেন ইলিয়াস উদ্দিন সোহাগ, যারা বলতে চান একটু হ্যান্ড রেজ করে দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এখানে আমরা 4টা গোল খুব ভালোভাবেই দেখলাম। তো সবথেকে আমার কাছে যেটা মোস্ট ইফেক্টিভ মনে হচ্ছে, ফান্ড ম্যানেজমেন্টে গিয়ে একজন উদ্যোক্তাকে ফান্ড ম্যানেজমেন্টের জন্য যে সিনারিও গুলো মাথায় রাখতে হয় শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে, আমরা একেবারে প্র্যাকটিক্যালি এখন যেটা ফেস করতেছি, গত বছরের নভেম্বর ডিসেম্বরে আমরা যারা উদ্যোগ শুরু করেছি, আমি আমার সাথে মিলাই বলছি আর কি, আমি যদি 3 মান্থ ফিক্সড কস্ট সেভিংস না রাখতাম তাহলে এখন টিকে থাকার সম্ভাবনা ছিল না। তাহলে এক্স্যাক্টলি ইফেক্টিভলি আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন ফেস করব বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার থাকতে পারে মাথায় রেখে যদি ফান্ড ম্যানেজমেন্ট করি, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর একদম সেনসিটিভ একটা পয়েন্ট। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড, ভেরি গুড। এরপর সালাউদ্দিন সুমন, ঢাকা। স্যার প্ল্যানিং তো আসলে ব্যক্তি জীবনের ক্ষেত্রে যেটা আমরা যদি এই চর্চাটা করতে পারি, আমার মনে হয় যে ব্যক্তি জীবন থেকে বের হয়ে যখন ব্যবসায়িক জীবনে যাবো, ওটা তো আলাদা একটা প্রতিষ্ঠান বা আলাদা একটা সত্তা, সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে এক্সিকিউট করাটা খুব সহজ হয়ে যাবে আর কি মনে হয় আমার কাছে, মানে এটা আমি বুঝছি। ওকে, তারপর উজ্জ্বল কুমার দত্ত। এখানে কয়েকটা বিষয় স্যার, কয়েকটা কম্পোনেন্টকে ফোকাস করা হয়েছে, যেখানে বিজনেস কন্ডাক্ট করতে গেলে ওইগুলোর সাথে সরাসরি ফিনান্সিয়ালি জড়িত আর কি। তার ভিতরে এখানে ফিনান্সিয়াল কম্পোনেন্ট এখানে ইনসার্ট করা হয়েছে। তার ভিতরে আপনার ইনকাম, এক্সপেন্সেস এবং ইমার্জেন্সি টাইমে ফিনান্সিয়াল যে রিস্ক মিটিগেট করার জন্য ওখানে ফোকাস করা হয়েছে। আরেকটা বিষয় বলা হয়েছে সেখানে হচ্ছে যে এখানে যে ওভারঅল রিস্ক মিটিগেট করার জন্য এখানে মানে কারেকশন করা হয়েছে। টোটালি একটা ইনভেস্টমেন্টের প্রক্রিয়াটা, প্রসেসটা, এবং এখানে আর কি বলা হয়েছে আর কি মেসেজটা। ওকে, থ্যাংক ইউ। আর কেউ হাত তুলেছিলেন? সাইদুন নেসা অথবা আমি কাউকে দেখছিলাম, বাট আর কেউ কিছু বলতে চান? ওকে, সো আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা, প্রথম কথা হচ্ছে ইটস এ হিউম্যান বডি। লাইক বিজনেস যখন আপনি একটা করবেন, বিজনেস কিন্তু কাইন্ড এ বডি, এটা হচ্ছে সেপারেট একটা সত্তা। সো সেখানে আমাদের হিউম্যান বডিতে যেরকম হাত পা আছে, সেখানেও কিন্তু আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হাত পা আছে। হাত পা কারা? মানুষ। বিভিন্ন জন বিভিন্ন সেগমেন্টে কাজ করছে, কেউ ডিজিটাল মার্কেটে কাজ করছে, কেউ সেলসে কাজ করছে, কেউ ফাইন্যান্সে কাজ করছে। সো বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে কাজ করছে। এবং সেভিংস এখানে যেভাবে দেখানো হচ্ছে, একইভাবে কোম্পানি কিন্তু দুইটা ওয়েতে ইনকাম করে। যে কোনো বিজনেস প্রতিষ্ঠান দুইটা ওয়েতে ইনকাম করে। একটা হচ্ছে কস্ট সেভিং এর মাধ্যমে ইনকাম করে, আর একটা হচ্ছে সেলস বাড়ানোর মাধ্যমে ইনকাম করে। নাও ডিপেন্ডস অন ইউ যে হাউ ইউ আর থিঙ্কিং ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ, যে আপনি কিভাবে কস্ট কাটেল করছেন অ্যাজ ওয়েল এজ কিভাবে সেলস ভলিউম বাড়াচ্ছেন। আপনারা যে অনলাইনে বিজনেস করার চিন্তা ভাবনা করছেন, অথবা যারা বুটিকে বিজনেস করতে চাচ্ছেন, অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে জড়িত হতে যাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ওয়ে অফ বিজনেস। আপনাকে চিন্তা করতে হবে যে আমি এমন ভাবে বিজনেস করতে চাই। কেউ কেউ আমাকে বলছিল এদের আপনাদের মধ্যে যে আমি একটা বিজনেস করছি, বাট তার সাথে আরো কিছু চিন্তা করছি, যে আমি এটাকে বলে হচ্ছে ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড লিঙ্কেজ। আমি হয়তো কোন একসময় পড়াবো আপনাদেরকে ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড লিঙ্কেজ। হোয়াট ইজ ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড লিঙ্কেজ? ধরেন কথা আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, একজন লোক সে কি বলে, সে ঝালমুড়ি বিক্রি করে। সো তার সাথে ফরওয়ার্ড লিঙ্কেজ আর কি বিজনেস করা যায়? একই সাথে ফুচকার বিজনেস করা যায়। এর সাথে ফুচকার যারা কাস্টমার, তারা তো আচারও কেনে, আচারও বিজনেস করা যায়। দিজ আর কল্ড ফরওয়ার্ড কাইন্ড অফ ফরওয়ার্ড লিঙ্কেড বিজনেস। অর্থাৎ আপনি একটা বিজনেস করছেন, এটার সাথে আরো অগ্রসর হওয়ার জন্য আর কি কি সাথে করতে পারেন, যেগুলো একই সেগমেন্টের বিজনেস।
আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিরকম, যে আপনি ধরেন একটা প্রোডাকশনের কাজ করছেন, যেমন হতে পারে যে আপনি একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন করবেন, তো প্রোডাকশনের জন্য আপনি র ম্যাটেরিয়াল গুলো আমদানি করেন, আপনি মেশিনারি গুলো আমদানি করে নিয়ে আসেন, ইম্পোর্ট করে নিয়ে আসেন। এখন কথা আপনি যদি নিজেই ওই কোম্পানিটার যেগুলো র ম্যাটেরিয়াল লাগে সেটার যদি প্রকিউরমেন্ট আপনিই করেন, তাহলে ওখান থেকে আপনি আপনার নিজের কোম্পানিতেও সাপ্লাই দিতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওইটা আপনি বাইরের মার্কেটেও সেল করতে পারবেন। এভাবে প্রোডাকশনের আগ থেকে শুরু করে যেগুলো ব্যাকওয়ার্ড যে লিঙ্ক গুলো করে আপনার সমমানের বা সমজাতীয় বিজনেস গুলোকে আপনি বাড়াতে পারেন, তখন আপনার বিজনেস অনেক স্ট্রং হয়। সে গ্রুপ অফ কোম্পানি, আপনারা যে দেখেন যে গ্রুপ অফ কোম্পানি গুলো হয় কেন, তার একটা ফ্যাক্টরি আছে, তার সাথে আদার্স আরো লিঙ্কড অনেকগুলো সমজাতীয় বিজনেস আছে, সো ওইখান থেকে সে বিজনেসটাকে ডেভেলপ করে। সো একটা সেগমেন্ট খারাপ করলেও আর একটা সেগমেন্ট অনেক ভালো বিজনেস করলে আপনার জন্য এটা ম্যাটার করে না। তা এখানে আসলে যেটা বেসিক্যালি বলার চেষ্টা করছিলাম এই ভিডিওটাতে অথবা ইনভেস্টমেন্ট প্ল্যানে, সবসময় চিন্তা করবেন আপনার যা ক্যাপিটাল আছে তার 70% আপনি ইউজ করবেন, নট ফুল 100%। অর্থাৎ 30% ক্যাপিটাল আপনি ধরে নেবেন আপনার নাই। যদি আপনি দেখেন যে আপনার 10 লাখ টাকা ইনভেস্ট করতে আপনি চান এই উদ্যোগটা হিসেবে, তাহলে আপনি 7 লাখ টাকা ইউজ করবেন, বাকি 3 লাখ নাই সেটাকে আলাদা একটা জায়গায় ডিপোজিট করেন। আজকে ওই যে ইলিয়াসউদ্দিন সোহাগ একটা কথা বলছিল যে আমি যদি ওই সেভিংসটা না রাখতে পারতাম তাহলে আজকে এই কোভিড-19 সিচুয়েশনে আই উইল বি ফেসিং সিরিয়াস প্রবলেম। কোন কোম্পানি লোকজন ছাঁটাই করেছে, কোন কোম্পানি বিজনেস বন্ধ করে দিয়েছে, কোন কোম্পানি আবার নতুন নতুন বিজনেস শুরু করেছে। ডিপেন্ডস অন ইউ, হাউ ইউ আর থিঙ্কিং দ্য রিস্ক ফ্যাক্টরস। সো ওগুলো আমরা একটা সময় সোর্ট অ্যানালাইসিসে আসবো একটা সময়। তো যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি যে ইনভেস্টমেন্ট প্ল্যানে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে ক্যাপিটালটা আছে সেটাকে আপনি কিভাবে ইফেক্টিভ ওয়েতে আপনি ইউজ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। সেটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, মিড টার্ম হতে পারে, বাট অবশ্যই আপনাকে সেভিংস এর ব্যাপারটা মাথায় রাখতে হবে, নট অনলি ইনভেস্টমেন্ট। কেমন? ওকে, দেন আমরা যাচ্ছি, আবার আমরা স্লাইডে যাচ্ছি। ওকে, আমরা আসলে পরিকল্পনার মূলনীতিগুলো বোঝার চেষ্টা করি যে আসলে কি কি প্রিন্সিপালের উপরে চিন্তা করে আমি একটা প্ল্যানিং করব। যখনই আমি প্ল্যান করব তখন অবশ্যই সেটাকে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। আমি 10 লাখ টাকা আমার ক্যাপিটাল আছে, আমি প্ল্যান করলাম আমি 1 কোটি টাকা ইনভেস্ট করব। ইজ ইট রাইট ডিসিশন? না, ইটস নট রাইট ডিসিশন। আপনি 10 লাখ টাকা নিজে ইনভেস্ট করবেন আর 90 লাখ টাকা আপনি লোন নেবেন ব্যাংক থেকে। মনে রাখবেন অবশ্যই লোনের ক্ষেত্রে ব্যাংক হচ্ছে সবচেয়ে পরের আপনার কনসিডারেশনের বিষয়। তার আগে আপনাকে চেষ্টা করতে হবে আপনার পার্সোনাল যারা রিলেটিভ আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আপনার পার্সোনাল শেয়ার হোল্ডার আছে, যাদেরকে দিয়ে আপনি ক্যাপিটাল নিতে পারেন। তারপর প্রথম বিষয়টা অবশ্যই আপনাকে পরিকল্পনার মধ্যে এমন কিছু পরিকল্পনা করতে হবে যেটা বাস্তবসম্মত। পরিকল্পনার মধ্যে কি কি আসে? একটা হচ্ছে মানুষ, কারণ ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট ইজ ম্যানেজিং মেন ইজ কল্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি মানুষকে কিভাবে ইফেক্টিভ ওয়েতে কাজ করাতে পারবেন, দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট। সো আপনাকে চিন্তা করতে হবে যে মানুষ কতজন লাগবে, আপনার ম্যান পাওয়ার কেমন লাগবে, হিউম্যান রিসোর্স কতজন লাগবে। এরপরে অবশ্যই আপনার কতটুকু ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি তার উপর ডিপেন্ড করবে আপনি পরিকল্পনা কিভাবে করবেন। সাথে সাথে আপনাকে অবশ্যই যেই র মেটেরিয়াল থেকে যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে আপনাকে অবশ্যই বাস্তবসম্মত ওয়েতে পরিকল্পনা করতে হবে। তাহলে প্রথম মূলনীতি হচ্ছে যে আপনাকে অবশ্যই এমন পরিকল্পনা করতে হবে যেটা বাস্তবসম্মত। 2 নম্বর আমরা বলছি যে পরিকল্পনা চাহিদার ভিত্তিতে করতে হবে। মনে রাখবেন যে আপনি যে কোনো কিছু চাইলেই করতে পারেন না। একজন আপনাদের মধ্যে কথা বলছিল যে টিজি টার্গেট গ্রুপ কারা আমি এখনো সিলেক্ট করতে পারি নাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যে কোনো প্রোডাকশনের আগে অথবা যে কোনো ট্রেড বিজনেস করার ক্ষেত্রে আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে আমি যে প্রোডাক্টটা করবো এটার চাহিদা আছে কিনা মার্কেটে, এবং এই চাহিদা কিভাবে আপনি বের করতে পারবেন। এই চাহিদা করার জন্য আপনাকে সার্ভে করতে হতে পারে। পৃথিবীতে এমন অনেক বড় বড় কোম্পানির নাম আমি বলতে পারি যারা বেসিক্যালি শুধুমাত্র ডেটা প্রোভাইড করে ইনকাম করে। সে স্ট্যাটিস্টিক্স দেয় যে কার বিজনেসের কি অবস্থা, কোথায় আজকে মার্কেট শেয়ার কত, মার্কেট শেয়ার কোথায় কমে যাচ্ছে, কোথায় বেড়ে যাচ্ছে, কোন প্রোডাক্টের বিজনেস ভালো, কোনটার চাহিদা ভালো, কোনটার ডিমান্ড কম, কোনটার সাপ্লাই বেশি। এই সমস্ত বিষয় ডেটা দেওয়ার জন্য কিন্তু পৃথিবীতে অনেকগুলো কোম্পানি, যারা তার মধ্যে একটা কোম্পানি এসে নিয়েছেন যারা ডেটা প্রোভাইড করে। সো আপনার যদি
বিজনেস এমন হয় যে সেটা অত বড় বিজনেস না যেখানে ডেটা কিনতে হবে, সেক্ষেত্রে আপনাকে নিজে উদ্যোক্তা হিসেবে আপনাকে সার্ভে করতে হবে, আপনাকে দেখে আসতে হবে যে এই প্রোডাক্টের মার্কেট কি অবস্থায়, এই প্রোডাক্টটা কি কিনতে চান কিনা। 3 নম্বর হচ্ছে পরিকল্পনা। অবশ্যই আপনাকে ফ্লেক্সিবল হতে হবে, নমনীয় হতে হবে, অর্থাৎ আজকে যে কোনো সিচুয়েশনের জন্য যেন বিজনেস প্ল্যানিংটা আপনি চেঞ্জ করতে পারেন, বিভিন্ন সময় সামঞ্জস্য বা কার্যকর ইফেক্টিভ ওয়েতে যেন আপনি প্ল্যানটা ম্যানেজ করতে পারেন। যেমন আজকে কোভিড-19 এর কারণে অনেকে দেখবেন যে শুধু হ্যান্ড স্যানিটাইজারের জন্য অনেকগুলো কোম্পানি বের হয়ে গেছে, তারা প্রচুর হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে, বিক্রি করছে, ইম্পোর্ট করছে। কেউ কেউ প্রোডাকশন প্ল্যানে কখনো ছিলই না, বাট সে প্রোডাকশন প্ল্যানে কিন্তু স্যানিটাইজার ঢুকিয়ে দিয়েছে। অনেকে দেখবেন যে কখনো মাস্ক তৈরি করতো না, তারা মাস্ক তৈরি বিজনেস নেমেছে, মাস্ক ইম্পোর্ট করছে। দিজ আর দ্য ফ্লেক্সিবল থিং, যে আপনি আপনার বিজনেসের জন্য ফ্লেক্সিবিলিটি রাখবেন। এবং 4 নম্বর হচ্ছে অবশ্যই পরিকল্পনা। আপনাকে প্রজেক্টের সাথে শুরু করা উচিত, অর্থাৎ আপনি যখন একটা পরিকল্পনা করবেন তখন অবশ্যই আপনাকে পাইলট বেসিসে একটা শুরু করতে হবে, যে আমি যে একটা ফাইনাল প্ল্যানিং এ যাব, ফাইনাল যে ডিসিশনে যাব, সেক্ষেত্রে আমি একটা প্রজেক্ট আকারে ছোট আকারে শুরু করে দেখি, এরপরে আমি যাব ফাইনাল বড় একটা প্রজেক্ট আকারে, বড় আকারে যাব। বাট প্রথমে আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমি আগে একটা পাইলট প্রজেক্ট করব। যেই বিজনেসই করতে চাই, আমি 10টা মানুষের কাছে সার্ভে করব, আমি দেখবো যে আসলে এই প্রোডাক্টটা আমার চলবে কিনা, এই প্রাইসে আমি যদি প্রোডাক্টটা দিই তাহলে কাস্টমার কিনবে কিনা। আপনাকে চিন্তা করতে হবে বিইং এ কনজিউমার, বিইং এ সেলসম্যান, বিইং এ উদ্যোক্তা, বিইং এ হোলসেলার, বিইং এ কাস্টমার। আপনাকে চিন্তা করতে আমি যে প্রোডাক্টটা তৈরি করবো, আমি নিজে কি এই প্রোডাক্ট কিনবো? আমি একটা বল পেন তৈরি করলাম, আমি কি নিজেই বল পেনটা কিনবো? আচ্ছা, এই বল পেনের যে প্রাইস, এই প্রাইসটা কি আমি দিতে প্রস্তুত? দিজ আর থিংস যেগুলো আপনাকে চিন্তা করতে হবে, এবং অবশ্যই এগুলোকে স্মল প্রজেক্ট আকারে আসতে হবে। আচ্ছা, আমি একটা ব্রেক নিব এখন, যেহেতু নামাজ এর মধ্যে কত ফিক্সড ক্যাপিটাল, কত ভেরিয়েবল ক্যাপিটাল, অপারেশনাল পারপাসে কত টাকা লাগবে, এই সমস্ত কিছু একটা বাজেট তৈরি করতে হবে। স্পেশালি আমাদের মধ্যে একজন সিএও এখানে আছে, আমি যতটুকু মনে করতে পারি। সো এই যে বাজেটের ব্যাপারগুলো আপনাকে ডিসাইড করতে হবে যে কি পরিমাণ বাজেট আপনার এই বিজনেসের জন্য লাগবে। এরপর আমরা বলছি যে বার্ষিক পরিকল্পনার জন্য একটা খসড়া তৈরি করবে, যে আমার বার্ষিক পরিকল্পনাতে সারা বছর আমি যদি এই বিজনেসটা শুরু করি এবং শেষ করতে চাই, সেক্ষেত্রে আমার পুরো একটা পরিকল্পনা তৈরি করতে হবে। এবং এই পরিকল্পনাটা একদম কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে আমি যদি স্টেপ বাই স্টেপ যাই, একটা ছবি দিলে দেখাতে পারতাম যে ওয়ান স্টেপ, আপনি যেরকম সিঁড়ির ধাপগুলো আছে, একটা সিঁড়িতে যেরকম 1 2 3 4 করে করে আপনি আস্তে আস্তে উপরে যেতে থাকেন, এভাবে বার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে 3 মান্থ, 6 মান্থ, 9 মান্থ ওয়েট করব। স্যার মানে ইলেকট্রিসিটি চলে গেছে, একটু ওয়েট করি আমরা। এই এত কিছু বন্ধ করো তো। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? ক্লিয়ার স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লিয়ার স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার এখানে লাউড এন্ড ক্লিয়ার চলে যাওয়ায়, হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে যাওয়ায় ওয়াইফাই চলে গিয়েছিল, যার ফলে শুনতে পাচ্ছিলেন না। ওকে, সো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে পরিকল্পনার, বার্ষিক পরিকল্পনা তৈরি করা, এবং 4 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজিক পর্যায়ে, যে আমি টোটাল বিজনেসটা যে করব, এই বিজনেসটা কৌশলগত স্ট্র্যাটেজি কি হবে, প্রাইসিং স্ট্র্যাটেজি কি হবে, এটা আমার প্রোডাকশন স্ট্র্যাটেজি কি হবে, কস্ট স্ট্র্যাটেজি কি হবে, সেই জিনিসগুলোর একটা কৌশল বা স্ট্র্যাটেজি বিষয়গুলো নির্ধারণ করা। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে কার্যকর পরিকল্পনার ধাপসমূহ। ইলেকট্রিসিটি না থাকায় খুব ঝামেলা হচ্ছে। আচ্ছা, কার্যকর পরিকল্পনার ধাপসমূহ যেটা আমরা বলছিলাম, যে আমার পরিকল্পনা এমন হওয়া উচিত যেটা উদ্দেশ্যগুলো উল্লেখ করতে হবে, অর্থাৎ আমি কি কি অবজেক্টিভ নিয়ে বিজনেসটা শুরু করতে যাচ্ছি, আমার মেইন অবজেক্টিভ কি, আমার টার্গেট কি, আমি কি ইম্পোর্ট করব, আমি কি এক্সপোর্ট করব, আমি কি বিজনেস
ডাবল ডিজিট গ্রোথ করব, আমি কি 5 বছরে কোথায় পৌঁছতে চাই, আমি ব্রেক ইভেনে কততে যেতে চাই। সো পুরোপুরি বিষয়গুলোকে একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা। যদি আমি স্টেপ বাই স্টেপ বলি, তাহলে প্রথম আপনাকে ডিসাইড করতে হবে। এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি বিজনেস করতে চান, আপনারা নিজেরা চিন্তা করেছেন কিনা যে আপনি এক্সপোর্ট, ইম্পোর্ট, গবাদি পশু ফার্ম কি করতে চান, সেই উদ্দেশ্যগুলো আপনাকে আগে ডিসাইড করতে হবে। 2 নম্বর হচ্ছে যে পরিকল্পনার যে পরিমাণ, যে সময়, এই সবকিছু ব্যয়, সমস্ত কিছু বিষয়গুলো আপনাকে সিদ্ধান্তে আনার আগে পরিকল্পনা ধাপের মধ্যে আনতে হবে যে আপনার পরিকল্পনার ক্ষেত্রে কি পরিমাণ সময় আপনি নেবেন। যেমন ব্রেক ইভেনে পৌঁছাতে আপনাকে কি 2 বছর সময় নেবেন, নাকি 1 বছর নেবেন, নাকি 6 মাস নেবেন। আপনি যদি এই পরিকল্পনার মধ্যে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার কি পরিমাণ কস্ট হবে, খরচগুলো কি কি হবে, কি কি পারপাসে খরচ হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে পরিকল্পনার মধ্যে আনতে হবে। 3 নম্বর আমরা বলছি পরিকল্পনা নীতিমালা অবশ্যই থাকা উচিত যেটাকে গাইড করবে। আপনি যদি বিভিন্ন অফিসের প্রিন্সিপাল দেখেন, যেমন প্রত্যেকটা অফিসের হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্ট, তারা কিন্তু ওই কোম্পানির সমস্ত রুলস রেগুলেশন গুলো তারা নির্ধারণ করে থাকে। সো আপনাকে যেটা করতে হবে যে একটা পরিকল্পনার পরিপূর্ণ নীতিমালাগুলো, সেটা হিউম্যান রিসোর্স ডিভিশন যদি থেকে থাকে, যদি ওইরকম একটা অফিস হয়, ওইরকম একটা কোম্পানি হয়, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই নীতিমালাগুলো আপনাকে থাকতে হবে এবং সেটা যাতে মানুষকে গাইড করে। 4 নম্বর আমরা বলছি যে পরিকল্পনার জন্য যে উদ্দেশ্যগুলো থাকবে, সেগুলোর জন্য কিন্তু কে করবে, সেলস ডিপার্টমেন্টে কে থাকবে, মার্কেটিং এ কে থাকবে, ডিজিটাল মার্কেটিং এ কে থাকবে, আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টে কে থাকবে, হিউম্যান রিসোর্সে কে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কোন কোন বিষয়ে কোন কোন ডিপার্টমেন্ট আছে সেগুলো কিন্তু ওইখানে উল্লেখ থাকতে হবে। নাম্বার 5 আমরা বলছি যে পরিকল্পনার প্রত্যেকটা কাজের সময় কিন্তু একটা নির্দেশ করে দেওয়া উচিত, আমরা কোন সময় কোনটা। যেমন আপনি দেখবেন যে প্রত্যেকটা অফিসের একটা এন্ট্রান্স টাইম আছে, অর্থাৎ কোন সময় আপনি ঢুকবেন। যদিও অনেকেই বলে এক্সিট টাইম, হ্যাঁ এক্সিট টাইম আছে, বাট আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় এটা করতে পারি না, ম্যানেজ করতে পারি না। তো সুতরাং কাজের একটা সময় থাকবে, সেটা হতে পারে একটা অফিস টাইম, সেটা হতে পারে আপনি একটা প্রজেক্ট বেসিসের জন্য 3 মাস, 6 মাস, 9 মাস, মানে যেটাই আপনি করেন এখন একটা পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টাইম বাউন্ড থাকতে হবে। দেখবেন যে আমরা যখন একটা পরিকল্পনা করব, আপনাদের নেক্সট স্টেপ আমি দেখাবো যে স্মার্ট কি জিনিস, স্মার্ট বিনিয়োগ। সো আপনাকে অবশ্যই এখানে টাইম বাউন্ডের একটা বিষয় আছে, যেখানে আপনাকে চিন্তা করতে হবে এটা কত টাইম লাগবে। পরিকল্পনার জন্য প্রয়োজনীয় যে খরচ এবং সম্পদ, সেটা আপনাকে নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ পরিকল্পনার জন্য যে পরিমাণ খরচ আপনার হবে এবং যে পরিমাণ সম্পদ লাগবে, সেটাকে আপনার ডেফিনেটলি আইডেন্টিফাই করতে হবে এবং সেটাও আপনার পরিকল্পনার ধাপের মধ্যে একটা অংশ থাকবে। তারপর আমরা বলছি যে পরিকল্পনা উদ্দেশ্য সাধনের জন্য অবশ্যই কে কোন রেসপন্সিবিলিটি থাকবে সেটাও আপনাকে নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ রেসপন্সিবিলিটি যখন আপনারা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে শুধু রেসপন্সিবিলিটি দিলে হবে না, রাদার তাকে অথরিটি দিতে হবে। কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি কোন একজনকে আপনি টার্গেট দেন যে সেলসের জন্য আপনাকে 1000 ইউনিট এই মাসে বিক্রি করতে হবে, কিন্তু আপনি তাকে লোকজন দিলেন না, তাকে অথরিটি দিলেন না, তাকে ক্ষমতা দিলেন না যে এই ক্ষেত্রে সে যে কোনো ডিসিশন নিবে, সেই ডিসিশন নেওয়ার তাকে ক্ষমতা দিলেন না, তাহলে কিন্তু রেসপন্সিবিলিটি ফুললি কাজ করবে না। তো সুতরাং আপনাকে পরিকল্পনার সময় ওই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আমার রেসপন্সিবল পার্সনকে, এবং তাকে শুধুমাত্র রেসপন্সিবিলিটি দিলে হবে না, তাকে অথরিটি দিতে হবে। সব পরিকল্পনার ধাপগুলোর ক্ষেত্রে এইভাবে আমরা একটার পর একটা যাব। এখন আমরা আসবো যে পরিকল্পনা করতে গেলে আমরা কি কি উপাদানগুলো আমাদের মাথায় রাখতে হবে। এইটা আপনাদেরকে একটু আগে আমি বলছিলাম যে কোনো ক্ষেত্রে আপনাকে সোট অ্যানালাইসিস করতে হবে। সোট জিনিসটা কি? S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটি এবং T ফর থ্রেট। আপনি যেই বিজনেসই করতে চান না কেন, যেই বিনিয়োগই করতে চান না কেন, আপনাকে অবশ্যই সেই বিনিয়োগের স্ট্রেংথ কি আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি যে বিজনেস করতে চাচ্ছেন তার আপনার কি কি স্ট্রেংথ আছে। যেমন আপনি হতে পারেন আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডের, সো এটা কিন্তু আপনার জন্য স্ট্রেংথ যে আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের। আপনার স্ট্রেংথ হতে পারে ক্যাপিটাল, অর্থাৎ আপনার যে পরিমাণ ক্যাপিটাল আছে তাতে যে কোনো সময় আপনি সমস্যার সম্মুখীন হলে আপনি অবশ্যই ক্যাপিটালটাকে ইউজ করতে পারেন। দিজ আর আপনার স্ট্রেংথ। উইকনেস কোনটা হইতে পারে? যেমন
উইকনেস কিন্তু আপনার এমন একটা বিষয় যে আপনাকে যদি আপনি আগে আইডেন্টিফাই না করেন, যেমন স্ট্রেংথ আপনাকে যেরকম বললাম ক্যাপিটাল, একইভাবে আপনার উইকনেসও কিন্তু ক্যাপিটাল হতে পারে। আপনার উইকনেস কিন্তু লোক বল হতে পারে, যেমন আপনার ট্রেড মার্কেটিং ডিপার্টমেন্ট হয়তো বা খুব স্ট্রং, বাট সেলস ডিপার্টমেন্ট হয়তো স্ট্রং না। আপনার কম্পিটিটর হয়তো আপনার চেয়ে স্ট্রং, বাট আপনি ওর চেয়ে কিছু কিছু বিষয়ে আমরা কি বলে অপরচুনিটি কি কি আছে, অর্থাৎ আপনি যে বিজনেসটা করছেন এখানে কি কি অপরচুনিটি আছে, অর্থাৎ আপনার সামনে বিজনেস করার জন্য আর কি কি অপরচুনিটি আছে সেটা আপনাকে চিন্তা করতে হবে। একই সাথে আপনাকে থ্রেট কি কি আছে, অর্থাৎ কি কি ঝুঁকি আছে, আপনি যদি এই বিজনেসটা করতে চান সামনে কি কি থ্রেট আপনার জন্য আছে সেটাকেও আপনাকে বিশ্লেষণ করতে হবে। এরপর আমরা বলছি যে আপনার বিজনেসের জন্য যখন আপনি পরিকল্পনা করবেন তখন আপনাকে আপনার উদ্দেশ্যগুলোকে ভাগ করে ফেলতে হবে, যে কোনটা মানে প্রথম 3 মাসে আমি কি টার্গেট নেব, প্রথম সপ্তাহে আমি কি টার্গেট নেব, প্রথম 6 মাসে আমি কি টার্গেট নেব, 1 বছরে আমি কি টার্গেট নিব। তার মানে আপনাকে উদ্দেশ্যগুলোকে ডিফাইন করতে হবে এবং অবশ্যই এই উদ্দেশ্যগুলো আপনাকে নির্দিষ্ট এবং বাস্তবসম্মত হতে হবে। এমন উদ্দেশ্য নিলেন, এমন টার্গেট নিলেন যেটা আসলে বাস্তবসম্মত না। আপনি একটা নতুন কোম্পানি দিয়েছেন, আপনি সেলস টার্গেট নিলেন 1000 নিলেন, আপনি জানেনই না আপনার মার্কেটে কি পরিমাণ ডিমান্ড আছে। সো আপনাকে অবশ্যই এই জায়গাগুলোকে আপনাকে খুবই স্পেসিফিক এবং নির্দিষ্টভাবে আপনাকে চিন্তা করতে হবে এবং বাস্তবসম্মত ওয়েতে চিন্তা করতে হবে, যেটা সম্ভব কি সম্ভব না। যে জিনিস সম্ভব না সেটা আমরা চিন্তা করব না। নাম্বার 3, আপনাকে অবশ্যই কৌশলগুলোকে ফাইনাল করতে হবে, যেমন আপনি প্রাইসিং স্ট্র্যাটেজি কিভাবে করবেন। আপনি কি কস্ট প্লাস প্রাইসিং করবেন, আপনি কি কস্ট প্লাস না করে আপনি যেটাকে আমরা বলছি কি বলে প্রফিট মার্জিন রেখে আপনি প্রাইসিং করবেন, নাকি আপনি কম্পিটিটর প্রাইসিং করবেন, অর্থাৎ কম্পিটিটর যে প্রাইসটা রাখছে আপনিও সেই প্রাইসই রাখবেন। কারণ প্রাইসিং এর ক্ষেত্রেও কিন্তু আপনাকে স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে যে আমি কি ধরনের প্রাইস রাখবো। একইভাবে আপনাকে মার্কেটিং এর ক্ষেত্রেও আপনাকে চিন্তা করতে হবে যে আমি যখন একটা মার্কেটিং করব আমি কি ধরনের স্ট্র্যাটেজি দিব। আমি কি পেপার পত্রিকায় দিব, না পেপার পত্রিকায় দিব না, তাহলে কি আমি অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে দিব, নাকি সেটা দিব না, নাকি আমি ডিজিটাল মার্কেটিং করব। সো সেটা আপনাকে এই স্ট্র্যাটেজি গুলো আপনাকে চিন্তা করতে হবে। এরপর আমরা বলছি যে সময় খুবই মূল্যবান, কারণ আপনি যদি সময়টাকে না ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য এটা ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে। আমি কিছু কিছু মানুষকে দেখেছি এরকম ভাবে যে আমার কিছু কিছু মানুষকে উদ্যোক্তাকে দেখার সুযোগ হয়েছে, যাদেরকে আমি দেখেছি যে তারা কোনো টাইম নষ্ট করে নাই, অর্থাৎ সকাল থেকে শুরু করেছে, সে রাত ঘুমানোর আগ পর্যন্ত সে কিন্তু কোনো না কোনো কাজ করছে। তার মানে আপনাকে যখন উদ্যোক্তা হবে ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম দিতে হবে এবং আপনার সময়টাকে আপনাকে ম্যানেজ করতে হবে। দিন নাই রাত নাই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই বিজনেসটাকে দাঁড় করাবো, তারপরে হয়তো আমি একটু সময়টাকে একটু ইয়ে করব, কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে কিন্তু প্রচুর সময় আপনাকে দিতে হবে। এরপর আমরা বলবো যে পরিকল্পনার ধাপ সমূহ, যে আমরা কি কি স্টেপ বাই স্টেপ আমরা যদি চিন্তা করি যে ধাপ সমূহ কি কি, সেগুলো আমরা চিন্তা করি তাহলে বিষয়গুলো এরকম দাঁড়াবে যে আপনার ব্যক্তিগত এবং সম্প্রদায়ের সম্পদ মূল্যায়ন করেন, অর্থাৎ আপনি আপনার যে সম্পদটা আছে অথবা আপনার রিলেটিভ যারা আছে তাদের মধ্যে আপনি যদি বিজনেস করতে চান তাহলে প্রথমে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সম্পদের ইভালুয়েশন করতে হবে যে আপনার কি পরিমাণ সম্পদ আছে, আপনার ফিক্সড অ্যাসেট কি আছে, আপনার লিকুইড ক্যাপিটাল কেমন আছে, আপনি যদি একটা ফ্যাক্টরি দিতে চান সেখানে আপনার জমি কেমন আছে। সো এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে পরিকল্পনা ইনিশিয়াল স্টেজে। আপনার বাজার বিশ্লেষণ করতে হবে, যেটাকে বলছিলাম ডিমান্ড, চাহিদা। বাজারে আপনাকে জানতে হবে যে কি পরিমাণ বাজারে আপনার চাহিদা আছে। এরপর আপনাকে চিন্তা করতে হবে আপনার বাজারে যারা আছে সেখানে কম্পিটিটর কারা কারা। যেমন আমরা যদি এইটাকে এইভাবে চিন্তা করি যে একটা প্রোডাক্টের একটা হচ্ছে লিডিং কোম্পানি থাকে, তারপরে থাকে হচ্ছে ওর ফলোয়ার, এর পরে থাকে হচ্ছে কম্পিটিটর। অর্থাৎ দেখা গেল যে কারো মার্কেট শেয়ার হচ্ছে টোটাল 100-র মধ্যে 70% মার্কেট শেয়ার তার মানে 100 টাকা বিক্রি হলে 70 টাকা তার প্রোডাক্ট বিক্রি হয়। এরপরে হয়তো 20% এরা হচ্ছে ফলোয়ার, অর্থাৎ 70-র পরের স্টেপে হচ্ছে ফলোয়ার 20% আছে, কারো হয়তো 5% সে হচ্ছে চ্যালেঞ্জার। সো বাজার বিশ্লেষণ করতে হবে। আপনি যে কোনো প্রোডাক্ট যখন
লঞ্চ করবেন অথবা কোনো বিজনেসে বিনিয়োগ করবেন, তখন অবশ্যই আপনাকে সেই প্রোডাক্টের মার্কেট অ্যানালাইসিস করতে হবে। এটা হতে পারে আপনি নিজে সার্ভে করতে পারেন, আপনার লোকজনকে দিয়ে সার্ভে করাতে পারেন, অথবা আপনি ডেটা কিনতে পারেন। বিভিন্ন যারা যে কোম্পানিগুলো আছে যারা ডেটা বিক্রি করে তাদের কাছে আপনি ডেটা কিনতে পারেন যে আমি এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে একটু এই ডেটার এই কম্পিটিটিভ যে প্রোডাক্টগুলো আছে তার ডিটেল আমাকে বলেন, সেটার প্রাইস কত, কোথায় কোথায় মার্কেট, কি পরিমাণ কস্টিং হয়, ট্রেড মার্জিন কত, দোকানদারের প্রফিট কত থাকে, সো এই বিষয়গুলো আপনাকে ডিটেল দিবেন। এরপর আমরা বলছি যে একটি সঠিক ব্যবসায়ের আপনাকে স্থান বা অবস্থান, আপনি কোথায় বিজনেস করবেন। আপনি কি ঢাকার মধ্যে শুধু বিজনেস করবেন, আপনি কি 64টা জেলায় করবেন, আপনি কি শুধু বিভাগীয় শহরগুলোতে করবেন, আপনার টার্গেট গ্রুপ কারা হবে, আপনার মার্কেট কি মানে ঢাকার বাইরে কি বাংলাদেশের বাইরেও হবে। সো আপনাকে অবস্থান নির্ধারণ করতে হবে, অর্থাৎ আপনি কোথায় বসে বিজনেস করবেন এবং আপনি কোথায় বিজনেস করতে চান, সেই জায়গাগুলোকে আপনার অবস্থানগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, ক্লিয়ার নাও। স্যার জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। চলে গেছে স্যার। খুব ডিস্টার্ব করছে, কানেক্টিভিটি চলে যাচ্ছে আসছে, চলে যাচ্ছে আসছে। স্যার ঝড়ঝাপটা থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, আমরা এগিয়ে যাই। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে পরিকল্পনা করার ক্ষেত্রে এরকম ব্যবসায়ের ক্ষেত্রে আমাকে অবস্থানটা নির্ধারণ করতে হবে যে আমি আসলে কোন জায়গায় ব্যবসাটা করব। এরপরে আমরা বলছি যে আর্থিক পরিকল্পনা আমাকে প্রস্তুত করতে হবে। এই বিষয়গুলো প্রত্যেকটা আপনাদের 1 by 1 আসবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং, অর্গানাইজেশনাল প্ল্যানিং, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের 1 by 1 আসবে। শুধু আমি ইনিশিয়াল স্টেজগুলো বলছি যে আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে, উৎপাদন পরিকল্পনা, প্রোডাকশন কি পরিমাণ ইউনিট হবে, ওই প্রোডাকশন কস্ট কত হবে, কতজন লোক প্রোডাকশনে কাজ করবে, সেই অনুযায়ী লেবার কস্ট কত, এই বিষয়গুলো সব আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে সংগঠনের পরিকল্পনা করতে হবে, অর্থাৎ সংগঠন হিউম্যান রিসোর্সে কয়জন লোক থাকবে, সেলসে কয়জন লোক থাকবে, সংগঠনের অর্গানোগ্রামটা কেমন হবে, এটা কি হরিজন্টাল অর্গানাইজেশন হবে নাকি এটা ম্যাট্রিক্স অর্গানাইজেশন হবে, সো ওই বিষয়গুলো ডিটেল আমরা আনবো। এবং একটি পরিচালনা পরিকল্পনা প্রস্তুত করেন, এবং এই সমস্ত কিছু যখন হবে তখন আপনাকে একটা পরিচালনা পর্ষদ তৈরি করতে হবে, কারা কারা এই পরিচালনার দায়িত্বে কারা কারা থাকবে, সেটার পরিকল্পনাও আপনাকে করতে হবে। পরিকল্পনার গুরুত্ব আমরা সবাই বুঝি যে পরিকল্পনা যদি সঠিকভাবে না হয় তাহলে কোনো কিছুই সম্ভব হবে না। বাট পরিকল্পনা যদি সঠিকভাবে হয়, আপনি যদি হিউম্যান রিসোর্স থেকে শুরু করে কাকে কোন দায়িত্ব দিবেন, কত টাকা ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল লাগবে, তার মধ্যে আপনার অপারেশনাল পারপাস কত টাকা খরচ হবে, কত টাকা আপনি আলাদা করে রাখতে পেরেছেন, এবং কত টাকা আপনার গ্রাহকদের ডিমান্ড কেমন, সমস্ত কিছু যদি পরিকল্পনার মধ্যে প্রপারলি করতে পারেন তাহলে দেখবেন যে এইটা আপনার প্রতিযোগীদের সাথে টিকে রাখতে আপনাকে সাহায্য করবে, এবং আপনার বিভিন্ন ধরনের যে ঝুঁকিগুলো আছে, যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, সেগুলো আপনাকে কাজে দিবে। আপনাদের মধ্যে একজন বলছিল যে আজকে যদি আমি ওই পরিমাণ ক্যাপিটাল না রাখতে পারতাম বা আমি যদি একটা সেপারেট অবস্থান না রাখতে পারতাম তাহলে আজকে কোভিড-19 সিচুয়েশনে অনেক বিজনেস বসে যেতে পারে, এবং বসে গেছে। অনেক বিজনেস আমরা দেখছি যে তারা কোনো কিছু বিজনেসের অল্টারনেটিভ কোনো অপশন রাখে নাই, তারা কোনো পরিকল্পনা প্রপারলি করে নাই যে আজকে বন্যা, ঝড়, ঘূর্ণিঝড় আসলে কি হবে। যেমন সাতক্ষীরা থেকে একজন আপনাদের মধ্যে একজন বলছিলেন যে আমি ওখানে মৎস্য খামার এবং আরো কিছু নতুন ওয়েতে আমি কিছু কাজ করতে চাই, কারণ ওখানকার পানি লবণাক্ত, ওখানকার বিভিন্ন আইলা, বিভিন্ন ঝড় ঝঞ্ঝা আসে। তার মানে কি, আপনি যখন একজন উদ্যোক্তা হিসেবে কাজ করবেন আপনাকে অবশ্যই ওই প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো আপনাকে আনতে হবে, মাথায় ঝুঁকি আনতে হবে, সো দ্যাট আপনার যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে আপনি সাথে সাথে ওটার একটা স্টেপ নিতে পারবেন। এরপরে আমরা বলছি যদি সঠিক পরিমাণ হয় তাহলে আপনার উৎপাদন ব্যয় হ্রাস করবে, আপনি প্রোডাকশনের ক্ষেত্রে কম প্রোডাকশন কস্ট হিসাব করবে, প্রোডাকশন কস্টের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। একটা এক্সাম্পল দিই যে যদি আপনার প্রপার প্ল্যানিং হয় তাহলে আপনি দেখবেন যে অনেক সময় যারা র মেটেরিয়াল সাপ্লাই তাদের কাছ থেকে আপনি যখন র মেটেরিয়াল কিনবেন ওখানে 45 to 60 days ক্রেডিট ফ্যাসিলিটি আপনি পাবেন। আবার ওইটাকে যদি ইফেক্টিভলি ম্যানেজ করতে পারেন, আপনার প্রোডাকশন হওয়ার সাথে সাথে
আপনার যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলটা এরকম হয় যে তারা আপনাকে টাকা পাঠাবে, এরপরে আপনি প্রোডাক্টটা পাঠাবেন, তাহলে হবে কি আপনি র মেটেরিয়াল কেনার ক্ষেত্রে আপনি বেনিফিট পাচ্ছেন 45 to 60 ডেজ। আবার প্রোডাক্টটা প্রোডাকশন হওয়ার সাথে সাথে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল এতটাই স্ট্রং যে তারা আপনাকে টাকা পাঠাই দিচ্ছে, এরপরে আপনি মালটা তাকে পাঠাচ্ছেন। তাহলে হলো কি আপনি দুই দিক থেকে কিন্তু এনজয় করছেন, এদিক থেকে ক্রেডিট ফ্যাসিলিটি এনজয় করছেন, আপনি 60 ডেজ এর মধ্যে আপনার প্রোডাক্টের বিক্রি করে ইভেন অনেক ক্ষেত্রে প্রোডাক্ট বিক্রি করার আগে আপনার কাছে টাকা চলে আসতে পারে। তাহলে কি আপনার ক্যাপিটাল প্রপার ওয়েতে আপনি ম্যানেজ করতে পারলেন। সো ওইটা আপনাকে মাথায় রাখতে হবে যে কিভাবে কস্ট কমানো যায়, প্রোডাকশন কস্ট। এবং আপনি যদি প্রপার পরিকল্পনা করেন তাহলে আপনার উইক পয়েন্ট গুলো কি কি আছে সেটাও আপনি শনাক্ত করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। এখন আসলে আমরা দেখবো যে আমরা উদ্যোগ সংগঠন, আমরা যে সমস্ত কিছু প্ল্যানিং করলাম, আমরা যে একটা বিনিয়োগের পরিকল্পনা করলাম, তার জন্য তো একটা সংগঠন লাগবে না? আমরা যে উদ্যোক্তা যারা একসাথে হলাম, তাহলে আমাদের তো একটা সংগঠন করতে হবে। অর্থাৎ সংগঠন কি? ইটস এ বডি। যেটা আমি বলছিলাম যে বিজনেস ইজ এ সেপারেট বডি। আপনারা মাথায় রাখবেন যখনই কোনো বিজনেস করবেন, এটা হতে পারে তার ফ্রেন্ড, এটা হতে পারে রিলেটিভ, বাট মেক শিওর অর্গানাইজেশন ইজ সেপারেট দেন এনি কাইন্ড অফ রিলেশনস। সো দুইটা আলাদা জিনিস, বিজনেস একটা জিনিস, রিলেশনশিপ আর একটা জিনিস, দুইটাকে আলাদাভাবে মেজার করতে পারতে হবে আমাদের। সো যখন আপনি একটা এরকম উদ্যোগ, তখন অবশ্যই আপনাকে একটা সংগঠন লাগবে যারা বেসিক্যালি আপনার সিচুয়েশন বিবেচনা করবে, লোকজনকে ইউজ করে তার মার্কেটটাকে ধরে রাখবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আপনাকে অবশ্যই কিছু সৃজনশীল বিষয় চিন্তা করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসবেন, what is the difference between your product and other company's product, what is the difference between your ball pen and other ball pen। যখনই আপনি ডিফারেন্স ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েটিভিটি নিয়ে আসতে পারবেন আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, স্বাভাবিকভাবে এটা আপনার জন্য সফলতা নিয়ে আসবে। ব্যবসা কেন করবেন আপনি? বিকজ আপনারা সবাই এখানে যারা আসছেন তাদের অনেকেই আমি দেখেছি, কেউ কেউ আপনারা হয়তো অন্য ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছেন, কেউ কেউ দেখেছি যে আপনাদের মধ্যে থেকে বলছেন যে লিবারাল সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি থেকে আপনি অন্য বিষয়ে পড়ছেন, কেউ বিজনেস ফ্যাকাল্টিতে পড়েন, কেউ কেউ সাংবাদিকতা করছেন, কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু ওই বিষয়টা আছে যে আপনি বিজনেস করতে চান। তার মানে আপনি ব্যবসা করার পেছনে আপনার যে উদ্যোক্তা হিসেবে যে আপনি আসতে চান, তার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে আপনি রিস্ক নিতে আপনি পছন্দ করেন, আপনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, আপনি উপভোগ করেন। দেখবো আমি করেই ছাড়বো, বিষয়টা এরকম যে আমি করেই ছাড়বো, আমি একটা বিজনেস করেই ছাড়বো, আমি করে দেখাবো যে দ্যাট ইজ পসিবল, আমি বিজনেস করতে পারি, আমি একটা বিজনেস দাঁড় করাতে পারি। এইরকম চ্যালেঞ্জ কারণ কেউ কেউ মনে করেন যে আমার পক্ষে এটা সম্ভব, তাদের ক্ষেত্রে তারা ব্যবসা করে। পারিবারিক কারণ, অনেকে দেখবেন যে অভিভাবকরা তাদের ফ্যামিলি বিজনেস, এমনও ফ্যামিলি দেখেছি আমি যাদের ফ্যামিলি সবাই বিজনেস করে, কেউ চাকরি করে না। আবার এমনও দেখেছি তাদের ফ্যামিলির সবাই চাকরি করে, কেউ বিজনেস করে না, বাট একজন বিজনেসের জন্য করে। তার মানে অনেকে পারিবারিক কারণেও কিন্তু ব্যবসাতে চলে আসে, যে আমার ফুল ফ্যামিলি সারা জীবন ব্যবসা করে আসছে, আমি চাকরি করবো না। ঠিক আছে? সো ব্যবসা করার যে বিষয়টা টেন্ডেন্সি, এটা পরিবার থেকেও অনেক সময় চলে আসে। স্বাধীনতা এবং শক্তি, যারা মনে করে যে আমি স্বাধীনভাবে চলতে চাই, আমি কারো চাকরি করতে চাই না, চাকরি করলে 10টা 5টা আমাকে অফিস টাইম দিতে হবে অথবা 9টা 5টা অফিস করতে হবে, আমি এটা করবো না। সুতরাং যারা মালিক হতে চায়, যারা স্বাধীনভাবে কাজ করতে চায়, যারা আরো হিউম্যান রিসোর্সকে ইউজ করে বাংলাদেশের মতন এরকম উন্নয়নশীল দেশে যারা কি বলেন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, তারাও কিন্তু ব্যবসা করতে আসে। নাম্বার 4 আমরা বলছি যে যারা সামাজিক কর্মকলাপ পছন্দ করে, যারা অনেকেই চাকরি বাকরি করে, তারা অনেকেই কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হতে পারে না, বিকজ অফ তাদের টাইম নেই। আমার ক্ষেত্রেই ধরেন, আমি সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত কন্টিনিউয়াস চাকরি, বিজনেস এগুলো নিয়ে থাকি। সো যারা আসলে বিজনেস করে তারা কিন্তু সোশ্যালি অনেকগুলো জায়গায় ইনভলভ হতে পারে, যেটা একজন চাকরিজীবীর পক্ষে হওয়াটা ডিফিকাল্ট। সো অনেকেই পছন্দ করে যে না, আমি ওই 9টা 5টা ধরাবাধের মধ্যে টাইম নেই, বা 9টা 10টা, এখন তো আসলে 9টা 5টা নাই, 9টা 10টা হয়ে গেছে, তো সুতরাং আমি অতক্ষণ পর্যন্ত অফিস করতে পারবো না, আমি আমার মতন নিজের মতন করে চলবো। সো তাদের ক্ষেত্রেও ব্যবসা তারা করতে পছন্দ করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ফাইনালি যাদের মুনাফা বেশি করার ইচ্ছুক, অর্থাৎ আমি চাকরি করতে চাই না, আমি একটা ভালো বিজনেস করে একটা লাভজনক অবস্থানে যেতে চাই, তাদের ক্ষেত্রেও তারা
ব্যবসায় আসে। আপনাদের মধ্যেও এই এই বিষয়গুলোই কিন্তু আমরা পেয়েছি, যতটুকু আমি কথা বললাম আপনাদের মধ্যে। সো প্রত্যেকের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে, যার কারণে আজকে আপনারা চাকরি করেন অথবা যাই করেন না কেন, আপনি একটা নিজের একটা প্রতিষ্ঠান অথবা ব্যবসা প্রতিষ্ঠান করতে চান। ব্যবসা প্রতিষ্ঠানটা কি জিনিস, এখানে অনেক বেসিক জিনিস আপনাদেরকে দেখানো হচ্ছে। কেন? বিকজ বেসিক থেকে আমরা শুরু করছি, এরপর হয়তো ডিটেলে যাব। তো ব্যবসা প্রতিষ্ঠান কি? যখন কয়েকজন মানুষ মিলে কোন একটা উদ্দেশ্যে, যেখানে বিজনেস প্রতিষ্ঠান একটা দাঁড় করায়, যেখান থেকে একটা বেনিফিট হবে। তো ব্যবসা প্রতিষ্ঠান মানে হচ্ছে যে একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা সংগঠন তৈরি করার মাধ্যমে একজন বা দুইজন বা তিনজন, এক মালিকানা হতে পারে, অংশীদার কোম্পানি হতে পারে, কর্পোরেশন হতে পারে, সমবায় হতে পারে। অর্থাৎ যখন সবাই মিলে একটা প্রসেস দাঁড় করায়, একটা সংগঠন তৈরি করে, সেটার মাধ্যমে একটা প্রফিট আসে, সেটাকে আমরা বলছি ব্যবসা প্রতিষ্ঠান। তো ব্যবসা প্রতিষ্ঠান আমরা বলছিলাম যে নর্মালি আমরা 3 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দেখি নর্মালি। যে আপনারা যারা এখানে আসছেন তাদের অনেকেই এক মালিকানা কারবারের মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ আপনি নিজে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছেন, নিজের যা ক্যাপিটাল আছে আপনি শুধু নিজের ক্যাপিটাল দিয়ে, একজন বা দুইজন লোক দিয়ে আপনি চেষ্টা করছেন একটা বিজনেস দাঁড় করানোর জন্য। পার্টনারশিপ করা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফ্রেন্ড আছে, কিছু কলিগ আছে, অথবা পরিচিত জন আছে যারা মনে করে যে আমরা 2 জন 3 জন বা 4 জন 5 জন মিলে আমরা একটা পার্টনারশিপ ফর্ম করব, যেক্ষেত্রে পার্টনারশিপ ফর্ম করে আমরা এই বিজনেসটা করব। আর একটা হচ্ছে কর্পোরেশন। যে কর্পোরেশন হচ্ছে কি, এটা হচ্ছে কর্পোরেশন গুলো হয় কি, যে একটা কৃত্রিম বডি তৈরি করা হয়। অর্থাৎ আপনারা দেখবেন যে বিভিন্ন সিটি কর্পোরেশন, এটা এখানে একটা গভর্নমেন্ট বডি থাকে, যেখানে একটা আইন দ্বারা একটা অস্তিত্ব তৈরি করা হয়, যেখানে একটা ল, স্পেসিফিক রুলস রেগুলেশন আছে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী। সেই নিয়ম অনুযায়ী একটা কৃত্রিম উত্তরাধিকার তৈরি করা হয়, যেখানে একটা কি বলে ডিরেক্টর থেকে শুরু করে একটা প্যানেল থাকে যারা পুরো বিজনেসটাকে চালায়। এবং এখানে কোনো অংশীদার কিংবা একক মালিকানার কেউ থাকে না। এখানে হচ্ছে সমস্ত শেয়ার হোল্ডারদের মাধ্যমে একটা বিজনেস পরিচালিত হয়। সরকারের একটা এত%, সরকারের এত% বাকিটুকু, এটাকে বলছে হচ্ছে কর্পোরেশন বা স্বায়ত্তশাসিত। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটাতে কি সুবিধা অসুবিধা আছে। যেমন এক মালিকানার ক্ষেত্রে আমরা দেখবো যে এটা খুব সহজ এবং কম খরচে করা যায়। অর্থাৎ আপনি যদি প্রপারলি একটা ছোট বিজনেস দাঁড় করাতে চান, এটার পক্ষে সম্ভব। কিন্তু আপনি যদি অংশীদারি অথবা যৌথ মূলধনী কারবার অথবা কর্পোরেশন করতে চান, তাহলে কিন্তু অনেক টাকা লাগবে। তো সেক্ষেত্রে প্রথম সুবিধা হচ্ছে এটা কম খরচে বা কম টাকায় একটা বিজনেস দাঁড় করানো যায়। এটা মুদির ব্যবসা থেকে শুরু করে, এটা ওই চটপটির দোকান থেকে শুরু করে যে কোনো কিছুই হতে পারে। 2 নম্বর হচ্ছে অধিক মুনাফা। কেন অধিক মুনাফা বলছি? অধিক মুনাফা বলছি যে একজনের পক্ষে এই বিজনেসটা দাঁড় করানো, সেখানে অনেক অনেক বেনিফিটটা তার কাছে অনেক। কারণ এই টাকাটা কাউকে, বেনিফিটটা কাউকে দিতে হয় না। সে একক মালিকানা হওয়ার কারণে পুরো বেনিফিটটাই সে ইউজ করতে পারে। 3 নম্বর হচ্ছে স্বাধীন। সে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে। একক মালিকানাতে যেহেতু কোনো অংশীদার নাই, যেহেতু কোনো কর্পোরেশন নাই, কারো আন্ডারে কাজ করতে হয় না, সো তার এক্ষেত্রে স্বাধীনতার পরিমাণটা বেশি। 4 নম্বর হচ্ছে কর সুবিধা এবং আইনের ঝামেলা কম। এক মালিকানা হয় কি, আপনার যে ইনকাম ট্যাক্স, যে বিষয়টা ওই পার্সোনাল ইনকাম ট্যাক্স এর মধ্যে এটা পড়ে, যার ফলে এই ঝামেলাগুলো কম থাকে। আর অসুবিধার কথা যদি আমরা বলি, যে এক মালিকানার ক্ষেত্রে অসুবিধা কি কি হতে পারে, একটা হচ্ছে এটার দায় দায়িত্ব বেশি। বেনিফিট যেমন বেশি, একইভাবে দায়ও বেশি। আপনার যদি লস হয়, পুরোটাই কিন্তু আপনাকে নিতে হবে। 2 নম্বর আমরা বলছি কম স্থায়িত্ব। আপনি যদি ব্যবসা অনেক ক্ষেত্রে লস খান, কোন একটা ঝামেলা হয়, তাহলে আপনি চিন্তা করেন না, এই ব্যবসাটা আমি করবো না। অনেকেই দেখছি আমি যে ব্যবসা, চাকরি করতে করতে সে ব্যবসায় নেমে গেছে, ব্যবসা করতে যে কিছুদিন পরে আবার চাকরিতে ব্যাক করছে, বিকজ ওই ব্যবসাটা সে বেশি দিন ধরে থাকতে পারে না। যা ক্যাপিটাল ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সে ওটা নিতে পারে না, সে আবার চাকরিতে ব্যাক করেছে। তার মানে স্থায়িত্বের পরিমাণটাও কিন্তু অনেক কম। এরপর আমরা বলছি ঋণ সুবিধা। আমরা বলছি যে যেহেতু একক মালিকানা, সো নর্মালি ব্যাংকের ক্ষেত্রে অথবা আরো 10 জনের কাছ থেকে কিন্তু ঋণের পরিমাণটা পাওয়ার সম্ভাবনা অনেক কম। এবং আমরা ফাইনালি বলছি ব্যবসায়িক দক্ষতাটাও অনেক কম। অর্থাৎ আপনি যদি একাই বিজনেস চালাবেন, আপনি একার ডিসিশনেই চলবেন, তো আপনি যা মনে করেন তাই করবেন। কিন্তু আরো 10 জন থাকলে হয়তো কি, একটা পরিচালনা পর্ষদ থাকতো, সাথে সবাই মিলে ডিসিশন নিয়ে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, সেটা আপনি করতে পারতেন। কিন্তু একক মালিকানার ক্ষেত্রে এইটা সম্ভব হয় না, যার ফলে কিছুটা হলেও স্কিল লেভেলটা আপনার যতটুকু আছে আপনি ততটুকুতেই করতে পারেন।
আসলে আমরা দেখি পার্টনারশিপ হওয়ার ক্ষেত্রে কি কি সুবিধা অসুবিধা আছে। এই জিনিসগুলো কেন জানা দরকার যে আপনারা যারা একসাথে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, আপনি এক মালিকানা বিজনেস করবেন নাকি অংশীদারিত্বের বিজনেস করবেন, পার্টনারশিপের করবেন, সেটা আপনাকে মাথায় আনতে হবে। এবার আসলে আমরা বোঝার চেষ্টা করি এটার সুবিধা কি কি। পার্টনারশিপের সুবিধা হচ্ছে যে সবাই মিলে খুব সহজে সংগঠিত হওয়া যায়। আমরা 4 জন ফ্রেন্ড আছি, 4 জন ফ্রেন্ড ঠিক আছে চলো আমরা একটা ব্যবসা শুরু করি, বা আমরা 4 জন কলিগ আছি, মনে করলাম যে আমরা চাকরি করবো না, আমরা 4 জন মিলে একটা বিজনেস দাঁড় করবো। সো সহজ। তার মানে 3-4 জন মিলে সহজে একসাথে হলেই কিন্তু একটা পার্টনারশিপ বিজনেস তৈরি করে ফেলা যায়। অধিক সুবিধা। এক মালিকা কি হচ্ছে, শুধুমাত্র আপনার যা ক্যাপিটাল আছে আপনি সেটাই দিতে পারতেন, কিন্তু এখানে কি হচ্ছে, যখন 4 জন বা 5 জন মিলে আপনারা ব্যবসা করছেন, তখন এই 4-5 জনের যতটুকু ক্যাপিটাল আছে সেটা মিলে হয়তোবা 5 জন মিলে 50 লাখ টাকা ক্যাপিটাল খুব সহজেই সম্ভব, কিন্তু একজনের পক্ষে কিন্তু 50 লাখ টাকার ক্যাপিটাল সহজে ম্যানেজ করা সম্ভব নাও হতে পারে। 3 নম্বর হচ্ছে এটা বেশি মুনাফা দেয়, যেহেতু আপনার বেশি ক্যাপিটাল, আলটিমেটলি এই মুনাফার পরিমাণও, ইনভেস্টমেন্টও বেশি, বেনিফিটের পরিমাণও বেশি। 4 নম্বর বলছি ব্যবসায়িক দক্ষতা বেশি। কেন বেশি? আমি আগেই বলছিলাম যে এক মালিকানার ক্ষেত্রে আপনি যা ডিসিশন নেবেন সেটাই শুধু চলবে, এখানে আর কারো ডিসিশন চলবে না। কিন্তু যখন আপনি 4 জনকে নিবেন, 5 জনকে নিবেন, তখন কিন্তু সবার কিছু না কিছু কোয়ালিটি আছে। কারো দেখবেন সেলস ব্যাকগ্রাউন্ড, কেউ হয়তো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, কেউ হয়তো আপনার দেখবেন মার্কেটিং ব্যাকগ্রাউন্ড। সো যখন 3 জন 5 জন মিলে একসাথে হয় তখন কিন্তু সুবিধাও অনেক বেশি হয় স্কিলের ক্ষেত্রে। এবং দেখবেন খেয়াল করে যে যখন আপনারা পার্টনারশিপ করবেন বিজনেস, তখন কিন্তু আপনি খুঁজবেন যে আপনার যে সাইডটা উইক, আপনি আরেকজনকে খুঁজে বের করবেন যে ওই সাইডটাতে স্ট্রং। তার মানে কি, প্রত্যেকে যখন একটা পার্টনারশিপ বিজনেস করতে চায় তখন কিন্তু তারা একে অপরকে খুঁজে বের করে যে বেনিফিটটা কোন দিকে। কার হয়তো ক্যাপিটাল নাই, সে তখন খুঁজে বের করে কার ক্যাপিটাল ভালো, তাকে ক্যাপিটাল পার্টনার হিসেবে নেয়। আর যে ক্যাপিটাল পার্টনার হিসেবে আসে সে চিন্তা করে যে আমার ওই পার্টনার মাথার বা আউট অফ বক্স থিঙ্কিং কেমন, ওর যেহেতু আউট অফ বক্স থিঙ্কিং ভালো আর আমার যেহেতু ক্যাপিটাল আছে, লেটস মেক এ বিজনেস প্ল্যান। তার মানে কি, আপনার পার্টনারশিপের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু এক মালিকানার চেয়ে বেটার। অসুবিধাগুলো কি কি হতে পারে? যেমন দায় দায়িত্ব বেশি। আপনি যেরকম বেশি পরিমাণ ইনভেস্ট করবেন, আপনি যেহেতু বেশি পরিমাণ সবাই মিলে আছেন, তো ক্যাপিটাল ইনভেস্টমেন্টও বেশি, দায়ও বেশি। লাভ যেমন বেশি হতে পারে, লসও এরকম বেশি হতে পারে। কম স্থায়িত্ব, এটা আরেকটা ঝামেলা। যেহেতু পার্টনারশিপ বিজনেসের কিছু স্পেসিফিক রুলস রেগুলেশন থাকে, সো অনেকে কিছুদিন পরে মনে করে যে আমি এই বিজনেস করবো না, আমার সাথে এই পার্টনারের বনিবনা হচ্ছে না, আমি যেটা বলি সে ওইটা মানে না, ও যেটা বলে আমি সেটা মানতে চাই না। দেখা যায় যে কিছুদিন পরে একটা কনফ্লিক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়। বাট এটারও কিন্তু একটা সমাধান আছে। যখন আপনারা এরকম 4-5 জন মিলে একটা বিজনেস করতে চাবেন, তখন অবশ্যই অবশ্যই খুব কঠিন কঠিন রুলস রেগুলেশন দিয়ে আপনারা আপনাদের পার্টনারশিপের ডিড বানাবেন। অর্থাৎ এমন কিছু কঠিন আপনার শর্ত থাকতে হবে যাতে করে কেউ বিজনেস যে কোনো সময় ছাড়তে চাইলেও যেন না পারে, আবার ছাড়তে চাইলে তাকে প্রপার প্রসেসের মাধ্যমে আসতে হবে। তুমি আমার ফ্রেন্ড, তুমি আমার ক্লোজ বন্ধু, তার মানে এই না যে তুমি এই জায়গাতে তুমি ছাড় পাবা। there is a specific deed, there is a specific rules and regulations for all. সো যেই এখান থেকে চলে যাক বা যেই এটা মনে করে যে আমি পার্টনারশিপ বিজনেস করবো না, তাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি এই রুলস রেগুলেশন আসবো কি আসবো না। যদি রুলস রেগুলেশন ঠিক থাকে তাহলে দেখবেন যে কখনোই পার্টনারশিপের মধ্যে এই ধরনের ঝামেলাগুলো হয় না, হলেও অনেক পরে। বাট আমার চোখে দেখা অনেক পার্টনারশিপ ফার্ম আছে যারা এখনো কয়েকটা ফ্রেন্ড মিলে করেই যাচ্ছে। সো ওইটা ডিপেন্ড করে যে আপনি কত স্ট্রং ভাবে আপনার ডিড বা এগ্রিমেন্ট গুলো বা রুলস রেগুলেশন গুলো সেট আপ করেছেন। এরপর আমরা বলছি যে ব্যবস্থাপনা অমত হয়, যেহেতু 4-5 জন পার্টনার, সো কোনো কোনো ক্ষেত্রে আমার অমত হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আপনার অমত হতে পারে, হতেই পারে। এবং নতুন অংশীদার সন্ধান আরেকটা ঝামেলা হয় যে যদি কেউ এই পার্টনারশিপের মধ্যে কেউ যদি মনে করে যে আমি এই বিজনেস করবো না, আমি ছেড়ে দেবো, সেক্ষেত্রে ওইটার আরেকজন অংশীদার খুঁজে পাওয়া কিন্তু ডিফিকাল্ট। বিকজ আপনি যখনই আরেকজন পার্টনারকে নিতে যাবেন, আপনার নিজেরও চিন্তা করতে হবে যে এই পার্টনারটা রাইট পার্টনার কিনা। আবার ওই পার্টনারও যখন আসবে তখনও সে চিন্তা করবে যে আরেকজন পার্টনার কেন চলে গেল, নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। তার মানে কি, নতুন অংশীদার খুঁজতে গেলেও কিন্তু আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। এরপর আমরা বলছি যে কর্পোরেশনটা কি, যে একটা কর্পোরেট বডি তৈরি করা হয় যেখানে
একটা কি বলে গ্রুপ অফ মেম্বার আছে যারা ওই বিজনেসটাকে পরিচালনা করে, এবং এইটার জন্য পার্সোনাল আমার কোনো ক্যাপিটাল নাই অথবা আমার অংশীদারদের কোনো ক্যাপিটাল নাই। এটা যে একটা গভর্নমেন্ট বডি হয়, সেখানে শেয়ার হোল্ডার দিয়ে সেখানে একটা বিজনেস চলতে থাকে। সো দেখা যায় যে এটা সুবিধা কি সীমিত দায়, যেহেতু আমার কোনো ক্যাপিটাল না, আমার পার্সোনাল ক্যাপিটাল না, সেহেতু এটা দায়টা পরিমাণ সীমিত, যেহেতু সরকার এটার মধ্যে অধিক মূলধন পাওয়া সহজে, যেহেতু এটা একটা গভর্নমেন্ট বডি, কি বলে একটা একটা পুরো স্বায়ত্তশাসিত একটা বডি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সহজেই ঋণগুলো পাওয়া যায়। আর 3 নম্বর হচ্ছে লাভ ও ক্ষতি কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ কোনো একটা লাভ বা ক্ষতি হলে এটা কিন্তু ডিরেক্ট আমার উপরে আসবে না, রাদার এটা কর্পোরেশনের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে এটা হিসাব নিকাশ অ্যাডজাস্ট হবে। অসুবিধা কি? এই ধরনের ক্ষেত্রে কর্পোরেশন একটা তৈরি করাই খুব কঠিন, কারণ এখানকার যে নিবন্ধনের যে আইন কানুন এবং এখানকার যে রুলস রেগুলেশন এবং সবাইকে একত্রিত হওয়ার জন্য যে সংবিধিবদ্ধ যে নিয়ম কানুনগুলো, ওগুলো বেশ কঠিন, যার ফলে যে কেউ কর্পোরেশন এত সহজে করতে চায় না নিয়ম কানুনের এত ঝামেলা থাকার কারণে। এবং এখানে একটা মালিক এবং শ্রমিকের মধ্যে এরকম সম্পর্ক থাকে না, যেহেতু বললাম যেখানে একটা গ্রুপ অফ পিপল থাকে যারা বেসিক্যালি বিজনেসটাকে পরিচালনা করে। সো আসলে এর মধ্যে একটা ভালো একটা সম্পর্ক ক্রিয়েট হয়। যেমন আপনি যদি এক মালিকানা হন, তাহলে আপনার সাথে যে 5 জন বা 4 জন কাজ করছে বা 10 জন কাজ করছে, তার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হয় মালিক এবং তার কর্মচারীদের মধ্যে। পার্টনারশিপে একইভাবে এটা হয়, কিন্তু কর্পোরেশনের ক্ষেত্রে যেহেতু এই জিনিসটা নাই, একটা বডি সেপারেট বডি থাকে যারা এই পরিচালনার জন্য, সুতরাং ওইটার সাথে মালিক শ্রমিকের সম্পর্কটা অত গভীর হয় না। এরপর আমরা আরেকটা বিষয় নিয়ে একটু জেনে নেব, সেটা হচ্ছে সমবায়। কারণ এটাও আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আপনি দেখবেন যে অনেক বিভিন্ন মার্কেটগুলোতে মার্কেট সমবায় সমিতি, এইটা সেইটা অনেক ধরনের সমবায় সমিতি কিন্তু আছে। এটা কি হয় যে সমমানের কিছু লোকজন এসে তারা যেটা করে যে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে সমঝোতার মাধ্যমে আমরা একটা মার্কেটে আছি অথবা একটা এলাকায় আছি, আমরা একটা সমিতি করব, যেই সমিতিতে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করব, টাকা ডিপোজিট করে একটা ক্যাপিটাল ক্রিয়েট হবে, ওই ক্যাপিটাল দিয়ে আমরা একটা বিজনেস করব। তো সেক্ষেত্রে হয় কি যে এটা অবশ্যই একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন, এটা ঠিক আছে, বাট এইটার পরিমাণটা খুব স্পেসিফিক কয়েকটা স্কেলে কাজ করে, এটা কিন্তু ব্যবসার জন্য ওইরকম খুব ভালো কোনো ইয়ে না। কিন্তু এটার মধ্যেও কিছু বিষয় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কয়েক ধরনের সমবায় হয়। যেমন হয় কি, প্রথম এক ধরনের হচ্ছে ঋণ দানের জন্য সমবায়। দেখবেন যে কিছু কিছু মার্কেট বা সমিতিতে বা কিছু কিছু এলাকায় আপনার একটা সমিতি হয় শুধুমাত্র কি জন্য? ঋণ দেওয়ার জন্য। প্রতি মাসে একটা টাকা জমা হচ্ছে, সেটা হতে পারে 1000, 5000, 10,000 টাকা জমা হচ্ছে। ওখানে একটা রুলস এর মধ্যে আছে যে কেউ যদি এখান থেকে ঋণ নেয় তাহলে তার জন্য 5% ইন্টারেস্টে ঋণ দেওয়া হবে। তাহলে সে ব্যাংকের কাছ থেকে না যে ব্যাংকে যেহেতু 10%, 8%, 12% ইন্টারেস্ট, তো সেগুলোকে 5% হারে ইন্টারেস্ট নেওয়ার জন্য কিন্তু করা হলো। তাহলে একটা ঋণের জন্য কিন্তু একটা সমবায় সমিতি তৈরি হয়। এগুলো খুব আপনারা পাবেন হচ্ছে বিভিন্ন মার্কেটে, যত আপনারা শপিং মল পাবেন বিভিন্ন মার্কেটে অথবা লোকাল লোকাল জায়গাগুলোতে আপনারা এরকম সমবায় সমিতি পাবেন। 2 হচ্ছে ভোক্তাদের সমবায়। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু একটা কনজিউমার ইয়ে আছে, রাইটস এর জন্য একটা সমবায় প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু কনজিউমার রাইটস নিয়ে কথা বলে। সুতরাং ভোক্তাদের সমবায় সমিতি আছে যারা বেসিক্যালি ভোক্তাদের আইন সুরক্ষা করে বা ভোক্তাদের রুলস রেগুলেশনকে তাদের রাইটস হিসাবে তাদেরকে তুলে ধরে। তো ভোক্তাদের ক্ষেত্রে সমবায় সমিতি হয়। উৎপাদনকারীর ক্ষেত্রে সমবায় সমিতি হয়। কয়েকটা প্রোডাকশন কোম্পানি মিলে বা কয়েকটা ছোট ছোট উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলেও কিন্তু সমবায় সমিতি হয়। দেখবেন যে প্রেস, বিভিন্ন কোম্পানিগুলোতে এরকম সমবায় সমিতি হয়। যেমন বাংলাদেশ প্রেস অ্যাসোসিয়েশন, যে প্রেসের যতগুলো দোকানপাট আছে, এরা দেখা গেল যে ওরা ওই প্রেস অ্যাসোসিয়েশনের মধ্যে এনরোল। দেখবেন যে বাংলাদেশে হজ অ্যাসোসিয়েশন, অর্থাৎ হজের জন্য যারা আছে তারা একটা অ্যাসোসিয়েশন। সো এরকম ভাবে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান তৈরি হয়, তাদের মধ্যে উৎপাদনকারী থাকতে পারে, বাজারজাতকারী থাকতে পারে, যারা প্রোডাক্টটা মার্কেটিং করছে, সেলস এর কাজ করছে, তাদের মধ্যে একটা সমবায় সমিতি থাকতে পারে। সেবা প্রদানকারী সমবায় সমিতি হতে পারে। হয়তো মনে করছে যে আমি, এটা গ্রামের মধ্যে আপনারা অনেক পাবেন যে সেবা প্রদানকারী কিরকম, যে এই যে বিভিন্ন সময় পানি দিতে হয় ধানের জমি বা বিভিন্ন, দেখা গেল যে ওই ধরনের সেবা প্রতিষ্ঠান করার জন্য একটা গ্রুপ অফ পিপল একসাথে হয়েছে, যারা ওইখানকার ওই মেশিন থেকে শুরু করে
পাড়ি দেওয়ার জন্য যে কলকারখানা বা যে মেশিনারি গুলো লাগে সেই জিনিসগুলো তারা ইয়ে করে। সো দিস আর সাম এক্সাম্পল অফ সমবায় সমিতি, যারা বিভিন্ন ধরনের বিভিন্ন এই সমমনা কিছু লোকজন মিলে একসাথে হয়ে তারা একটা প্রতিষ্ঠান তৈরি করে, যেখানে একটা নির্দিষ্ট পরিমাণ তারা টাকা ডিপোজিট করে এবং সেখান থেকে তাদের এই সমবায় সমিতির যারা যারা আছে তাদেরকে বিভিন্ন কাজে হেল্প করে, সহযোগিতা করে, ঋণ দেয়, বিভিন্ন কাজ করে। সাথে সাথে কখনো কখনো ক্ষেত্রে এটা বাইরের ক্ষেত্রেও, মানে বাইরের লোকজনের ক্ষেত্রেও ঋণ বা অন্যান্য ক্ষেত্রে অনেক সময় বেনিফিট পেতে পারে। এখন আসেন, উদ্যোক্তা হতে হলে আসলে আমাদের কি লাগবে। একটা জিনিস, এটার পরে আমি আরেকটু পরে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, যেটা একটা এনকারেজিং ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। যদি এটা আপনাদেরকে মনে দাগ কেটে থাকে তবে অবশ্যই এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করছি। আচ্ছা, উদ্যোগী হতে কি দরকার? আপনার আর্থিক যোগ্যতা, অর্থাৎ আর্থিক বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে। মনে রাখতে হবে যে আপনি যখন একটা জায়গায় ইনভেস্ট করবেন, এই বিষয়টা অবশ্যই আপনার নিজের নখদর্পণে থাকতে হবে। সেটা এক মালিকানা হোক, সেটা অংশীদারি হোক, কারণ ফাইন্যান্স টিম যেই হোক না কেন, দেখবেন যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পার্টটা যারা ম্যানেজ করে তারা খুবই কাছের লোক, হয় মালিকের কাছের লোক, না হলে, বিকজ এটাতে অনেক বিষয় থাকে যেটা অন্যান্য অনেকের সাথে শেয়ার করা যায় না। অর্থাৎ অবশ্যই আপনাকে উদ্যোক্তা হতে হলে আর্থিক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। হোয়াট ইজ ব্যালেন্স শিট, হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স, হোয়াট ইজ আপনার কমার্সের যে বিষয়গুলো, যেভাবে বিজনেসের হিসাব রাখতে হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে, অথবা শিখতে হবে, অথবা পড়াশোনা করতে হবে। সো আপনাকে উদ্যোগী হতে হলে অবশ্যই আপনার নিজের টাকাও যেমন থাকবে, একইভাবে ওই টাকাটাকে কিভাবে ইউজ করবেন এবং ওই টাকাটার অ্যাকাউন্টেবিলিটি অথবা ওই যে জিনিসগুলো কিন্তু আপনার নিজের জানতে হবে। এরপর আপনাকে বাজার সম্পর্কে জানতে হবে। আমরা মার্কেটিং এ যারা পড়াশোনা করেছে, আপনাদের মধ্যে কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, তারা জানেন যে 4Ps কি: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। অর্থাৎ আপনি যখন কোন একটা বাজারজাতকরণ করবেন, তখন আপনাকে 4টা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যদি এখন 4P থেকে এটা চলে গেছে 5P, 6P তে চলে গেছে, প্যাকেজিং এর মধ্যে যোগ হয়ে গেছে। সো এরকম অনেকগুলো কারেন্ট সিচুয়েশন চলে আসছে। সো আপনাকে অবশ্যই বাজারের 4টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কম্পিটিটর কারা আছে, তাদের প্রাইসিং কি, আপনার প্রাইসিং কি, আপনার কি কস্ট প্লাস প্রাইসিং, আপনার কস্ট কত, আপনার প্রাইসিং, আপনার ট্রেডিং বেনিফিট কত, আপনার কাস্টমার যারা কিনবে অথবা যারা বিক্রি করবে, বিক্রেতা কত বেনিফিট পাবে, প্লেস, আপনি কোন প্লেসে ব্যবসা করবেন সেই প্লেসটা আইডেন্টিফাই করতে হবে, কোন প্লেসে আপনি বাজারজাত করবেন সেই প্লেসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, দেশের মধ্যে করবেন না দেশের বাইরে করবেন, এবং প্রমোশন আপনি কিভাবে করবেন, আপনি এই জিনিসটা যে প্রচার করবেন সেটা কিভাবে করবেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং ইউজ করবেন, আপনি কি ফেসবুক ইউজ করবেন, আপনি কি অনলাইন মার্কেটিং ইউজ করবেন, আপনি কি অ্যাডভার্টাইজমেন্ট দিবেন টিভিতে নাকি পেপারে নাকি পত্রিকায়, কিভাবে। সো দিজ আর দ্য 4 থিং যেটা আপনাকে অবশ্যই বাজারজাত করার ক্ষেত্রে, উদ্যোগী হওয়ার ক্ষেত্রে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনাকে এই 4টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা বলছি যে আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি অথবা ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। অর্থাৎ ম্যানেজমেন্ট কাকে আমরা বলছিলাম? প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং। অর্থাৎ আপনাকে প্ল্যান করার ক্যাপাবিলিটি থাকতে হবে, আপনাকে অর্গানাইজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, আপনাকে ডিরেকশন দেওয়ার, লিড দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং ফাইনালি এই সমস্ত প্ল্যানিং গুলো করার শেষে কন্ট্রোলিং এর বিষয়টাও আপনাকে থাকতে হবে, যে আপনার যেই যে বিষয়গুলো প্ল্যানিং এর সাথে গ্যাপ হয়ে গেল সেটা আপনাকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়া। এবং যখন আপনি এই 4টা বিষয় আপনি জানবেন, তখন কিন্তু আপনি আপনার স্ট্রেংথও জানবেন, আপনি আপনার উইকনেসও জানবেন। সুতরাং আপনি আপনার উদ্যোক্তা হিসাবে আপনাকে অবশ্যই এমন কিছু দক্ষতা থাকতে হবে যাতে, যেটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট স্কিল, এবং যাতে করে আপনি আপনার স্ট্রেংথ, উইকনেস, রিস্ক কি কি আছে এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন। এবং আরেকটা বিষয় যেটা আমরা বলছিলাম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে যে আপনি আসলে ইনভেস্ট করবেন কি করবেন না, আপনি আসলে এই প্রোডাক্ট আনবেন কি আনবেন না, আপনি আসলে এই প্রোডাক্ট মার্কেটে ছাড়বেন কি ছাড়বেন না। সো ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে, এই ডিসিশন কিন্তু কেউ নিয়ে দিতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। আসলে আমরা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই ডিটেল গুলো আপনারা আবার পাবেন, বাট তবু আমি এখানে দিয়েছি এই কারণে যে আপনার নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনার একটা ব্যবসার পরিকল্পনা করতে হবে,
ব্যবসার জন্য যে সংগঠন আপনি রাখছেন, অর্গানাইজেশন যেটা তৈরি করছেন, সেটা কি ধরনের অর্গানাইজেশন হবে, সেটা কি ম্যাট্রিক্স অর্গানাইজেশন হবে কিনা, আপনি ডিসাইড করেন কি ধরনের অর্গানাইজেশন হবে। এরপর আপনাকে ঋণ এবং অর্থের যদি কোনো দরকার হয় সেটা আপনি কোথা থেকে পাবেন, তার জন্য সোর্স, আপনার সোর্সিং থাকতে হবে। একটি ভালো অবস্থান চয়ন করেন, যেই জায়গা থেকে আপনি বিজনেস করবেন সেই জায়গা, অথবা যেই জায়গায় বিজনেস করবেন যেখানে আপনার টার্গেট গ্রুপের কাস্টমাররা আছে, সেই জায়গাটা আপনি ডিসাইড করেন যে আপনার জন্য এই জায়গাটা যথেষ্ট ইম্পর্টেন্ট। যেমন একজন চয়েস করেছেন যে আমি সাতক্ষীরাতে এইভাবে বিজনেস করতে চাই, তো তাহলে কিন্তু তাকে সিলেকশন, সে চিন্তা করেছে যে আমি যদি বিজনেস করি তাহলে আমি সাতক্ষীরাতেই করবো। হ্যাঁ, আমি ঢাকায় থাকবো, বাট আমি কিন্তু কাজটা করবো হচ্ছে সাতক্ষীরা। আমার প্রোডাকশন পয়েন্ট, আমার ফোকাস পয়েন্ট কিন্তু হবে সাতক্ষীরা, বাট ওইটা হয়তো বা আমি বাজারজাত করবো ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গায়, হতে পারে। সো আপনাকে একটা রাইট প্লেস আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা বলছি ব্যবসা পরিচালনার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, আপনাকে বীমা করতে হবে। কারণ দেখবেন যে আপনি কোন একটা কি বলে প্রোডাকশন যদি যান, আপনার ওই প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, ওই প্রোডাক্টে যদি কখনো আগুন লেগে যায় তাহলে তার জন্য এটা ক্ষতিপূরণ কে দিবে? তো দ্যাটস ওয়াই কিন্তু আপনার বীমা করার একটা প্রসেস আপনাকে শুরু করতে হবে। এরপরে ব্যবসার প্রচার করতে হবে। আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা যারা 20 জন 25 জন এখানে উদ্যোক্তা হিসেবে আসছেন, তারা কিন্তু একটা গ্রুপ করবেন এবং গ্রুপের মাধ্যমে আপনি কি ব্যবসা করতে যাচ্ছেন সেটা আপনি সবাইকে জানান যে আমি আজকে বুটিকের বিজনেস শুরু করেছি, দিজ আর মাই প্রোডাক্ট, জাস্ট সি ইট এন্ড লেট মি নো whether you are interested or not. সো আপনি প্রচার করবেন। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই প্রচার কাকে করবেন। আপনাদের মধ্যেই যারা অলরেডি আছেন তারাই কিন্তু অনেক ব্যবসা অলরেডি কেউ শুরু করেছেন অথবা শুরু করার চিন্তা করছেন। এর আগের ব্যাচে আমি দেখছিলাম একজন হচ্ছে আমের সময় আমের বিজনেস করছিল, অর্থাৎ সে সমস্ত কিছু অনলাইনে আমের বিজনেস করছে এবং সে অ্যাড দিচ্ছে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, এবং তারপরে সেখান থেকে সে বিভিন্ন জায়গায় আম পাঠাচ্ছে যখনই কেউ তাকে নক করছে। সো বিং এ বিজনেসম্যান, বিং এ উদ্যোক্তা, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। শেষের দিকে আমরা বলছি যে ব্যবসা পরিচালনা করুন, এবং আপনাকে ব্যবসা পরিচালনা করার জন্য কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করবেন, কারা কারা আসবে, হিউম্যান রিসোর্সে কারা থাকবে, সেলসে কারা থাকবে, এটাতে কারা থাকবে, সবকিছু, এবং আপনি আপনার সামাজিক দায়িত্ব পালন করুন। সো দিজ আর বেসিক্যালি নতুন ব্যবসা শুরু করার ধাপ। আমরা এখন একটা ভিডিও যেটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীতে ওয়ান অফ দা বড় একটা এমএফএস বলেন, অনলাইন বেসড বিজনেস বলেন, সেটা হচ্ছে আলিবাবা। সো হয়তো বা আপনারা অনেকে দেখে থাকবেন, বাট আমি এই ভিডিওটা অনেকের সাথে শেয়ার করি, ভেরি মাচ এনকারেজিং, এবং এইটা আপনাকে একটা মোটিভেশন দিবে যে উনি কোন জায়গা থেকে কোন জায়গায় আসছেন। উনি ভালো ইনস্টিটিউশনে পড়তে পারে নাই, উনি 30 বার চাকরি করতে যে 30 বারই ফেলিওর, ওনাকে কেউ চাকরিতে যোগদান করতে দেয় নাই। তার চিন্তা ভাবনা গুলোকে অনেকে ওয়াইল্ড আইডিয়া গুলো, সেগুলো কোনো কাজে লাগবে না। সো অনেক ধরনের মানে সম্মুখীন, কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু উনি হয়েছেন, বাট উনি কিন্তু কখনো দমে থাকেন নাই। লেটস সি দ্য ভিডিও। Wait. I did not have a rich father. I tried 3 times for university. All failed. I applied for Harvard for 10 times. All failed. They don't even want to see me. For the last time, I went to the Teachers College, which was considered the 3rd or 4th class of my city. So I applied jobs for 30 times, got rejected. It was so difficult at that time. I was so frustrated because I taught in the university.
my pay was $10 a month because I could not find a good job. In 1994, discussed that I'm going to do something called internet. And 23 of them against it. They said, this is a stupid idea. We have never heard about internet, and you know nothing about computer. And I never thought I was smart. Nobody believed that I could be successful because everybody said, well, this guy think differently, think crazily. You know, they think about something never work. I tried to borrow $3,000 US from the banks. It took me 3 months, but I still cannot get it. We talked to over 30 or 40 venture capitalists. Everybody said, no, forget it. A lot of people said Alibaba is a terrible model. As I said, I believe it. I think this thing could be big if we keep on working. I never thought it would be that big like today. But I believe that something is waiting for me there. And I have to work hard to prove myself. That was the tough experience. So we gathered $50,000 US from 18 founders. We started. For the first 3 years, we did not have even $1 revenue from our business. It was not easy. You don't make any money. You've got extraordinary claims, and yet you make nothing. That's it. Yes, but what's the point? Are you a millionaire? Now? No. Do you want to be? Well, I hope. But why it keeps going ahead, going forward? Because I received lots of email of thanks from the customer. They say, this is such a great thing. We cannot pay you, but this thing helped us. If you keep on helping us, one day you will be successful. And I believe this. Little by little, we build up our business. Little by little, we build up our ecosystem of the infrastructure. And now, after 16 years, we have an Alibaba group, we have a Tmall group, we have a Taobao group, we have Alipay. And people said, you are so smart. How could you make a company like that? Bill Gates, Warren Buffett, Jack Welch, Larry Page, Mark Zuckerberg. The difference between those people and other people, they are always optimistic for the future. They never complain. They always try to solve the problems of the others. When you're optimistic, it's always opportunity. People, same here today. Jack, where's the opportunity? I don't have a job. I don't have this. I don't have that. The best assets you have is that you are young. Don't complain. Let the other people complain. The opportunity always lies where people complain. Think about how you can make things different. And then when you think about this, start to do it. I saw a lot of people, young people, have fantastic ideas every evening. But in the morning, they go to the office same again. If you really want to be an entrepreneur, you have to do the things before the other people do. You have to wake up before the other people wake up. You have to be more brave than the others. When I was young, I went to Hangzhou West Lake. There's a hotel. Many foreign visitors visit there. And I went there every morning, 5 o'clock, to practice my English. The foreign visitors come, I practice my English. I don't know why at that time, but I found everything the foreign visitors told me are so different from the things my parents told me, my teacher told me, and the newspaper I read. So since then, I think everything use my own brain. Use your own brain to think. To everybody, to any person, tomorrow is new. Make the move. Make the action. Whether investors believe it this or not, whether your friends believe it or not, whether your parents believe it or not, that's not important. You believe it. Your team believe it. And work day and night on this. Make enough mistakes. You fall, you stand up. If you really want to work for yourself, think about the others. Because only when the other people are successful, when the other people are happy, you will be successful, you will be happy. Don't worry about the money. Money follow the people. People should follow the dreams. If you have a dream, just to go ahead.
তো সবাই দেখছেন? এখন আপনাদের কাছ থেকে আমার তো কান্না চলে আসছে দেখে স্যার। So that is the reality. That is the life. How he overcome. So you see, you believe in yourself. This is nothing is impossible. You can do everything. You have to show your can-do attitude. So সেটা আপনাকে উদ্যোক্তা হতে সাহায্য করবে। So আমাকে কেউ যদি আপনারা বলেন যে আপনারা এই ভিডিও থেকে, এটা ছিল আজকের ফার্স্ট পার্টের শেষ অংশ, আমি আপনাদেরকে চেষ্টা করেছি মোটিভেট করার, কতটুকু পেরেছি জানি না, বাট আমার অলওয়েজ চেষ্টা থাকে আমার বাংলাদেশের যারা ব্রাদার এন্ড সিস্টার আছে তাদেরকে আমি কিভাবে উদ্যোক্তা বানাতে পারি, তাদেরকে আমি কিভাবে একটা বিজনেসম্যানে রূপান্তর করতে পারি। সো আপনারা যদি কেউ বলতে চান যে আপনারা এই ভিডিও থেকে কি শিখলেন অথবা কতটুকু লার্নিং আপনাদের হলো, আপনি প্লিজ শেয়ার ইউর সেলফ সো দ্যাট সবাই শিখবে প্লিজ। আমি ফজল আবি আফসার বলছিলাম স্যার। জি। একটা সময় স্যার খুব মোটিভেশনাল ভিডিও দেখতাম যখন স্যার ইউনিভার্সিটির 4th ইয়ারে ছিলাম আর কি। তো এমন একটা অবস্থা হইলো স্যার মোটিভেশনাল ভিডিও আসলে ডিমোটিভেশন করা শুরু করলো। আর আমি যখন রিসার্চ অর্গানাইজেশনে ইনভলভ ছিলাম তখন স্যার এই ইনভলভ আছি এখনো, তখন স্যার এটা রিসার্চ করি স্যার হাউ মোটিভেশনাল ভিডিও মেক্স আস ডিমোটিভেটেড। তো আমাদের ইয়ুথদের মধ্যে আমাদের একটা কনসেপ্টে গ্যাপ ছিল কি, আমরা সাকসেসটা দ্রুত চাইতাম। জ্যাকমা 1994 সালে শুরু করছে, আমার জন্ম হয়নি, আমার জন্ম 1995 সালে হয়েছে। আর এখন আমরা ওনার সাকসেস স্টোরি শুনতেছি, দ্যাট মিনস 25-26 বছর উনি পরিশ্রম করছে। আর আমাদের প্রবলেম হচ্ছে স্যার আমরা মোটিভেশনাল ভিডিও দেখে আমরা চাই হচ্ছে কালকেই আমার জ্যাকমার মতো একটা প্রতিষ্ঠান হইতে হবে, পরশুদিন হইতে। এই জিনিসটা মানুষকে প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেশনে ভোগায়, এবং স্যার ফ্রাস্ট্রেশনের ভোগার কারণদের মধ্যে একটা ইন্ডিকেটর হচ্ছে স্যার এই ইউটিউবে মোটিভেশনাল ভিডিও। তারপরে স্যার আমার একটা লার্নিং যেটা সাম্প্রতিক হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য। আমি এখন বিলিভ করা শুরু করছি যে আমাকে আসলে বড় হইতে হলে সময় দিতে হবে। একটা প্রতিষ্ঠান আজকে করার পরে আমি 1 সপ্তাহের মধ্যেই বড় কিছু পাবো না। তো এই ধৈর্যটা আমাকে প্রচুর হেল্প করতেছে, আমাকে মানে সাস্টেনেবল মোটিভেশন যেটাকে বলে আর কি স্যার, মানে আমাকে আলহামদুলিল্লাহ প্রচুর হেল্প করতেছে। এবং আমি এখন কেন যেন বিশ্বাস শুরু করছি যে আমাকে অনেক সময় দিতে হবে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে হয়তোবা আমি একটা বড় ব্র্যান্ডে পরিণত হব। এবং আমার মনে হয় স্যার বাস্তব আসলে এইটা। তো স্যার আসলে অনেক ধন্যবাদ, আমি খুবই মোটিভেটেড হয়েছি এবং নিজের যেই অলসতা বা জড়তা থাকে, যেমন একটা কথা বললো না যে তোমাকে অন্য মানুষের থেকে আগে ঘুম থেকে উঠতে হবে, হ্যাঁ, তো আমার এই অভ্যাসটা মনে হয় যেন কালকে থেকে আমি মানে এটা আমি খুব মোটিভেটেড হয়েছি যে আমার ঘুমের অভ্যাসটা একটু হয়ে গেছিল। তো এই ভিডিওর মাধ্যমে আমাকে আসলে আরো পরিশ্রম করতে হবে, যেটা আমি কম করতেছি। সো স্যার অনেক ধন্যবাদ স্যার এই ভিডিওটা শেয়ার করার জন্য স্যার। আর আমি খুবই সরি স্যার, আমি আসলে প্রথমেই ডিরেক্ট একটা কথা বললাম, এটা আসলে খারাপ লাগতে পারে কারো কাছে কেন, বাট এটা আমার মানে বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বললাম আর কি। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। এনিবডি? একটা কথা আছে স্যার, আমি লাস্ট জব করেছি ইউটিসি অ্যাসোসিয়েটস ইনকর্পোরেশন, এটা একটা আইটি প্রজেক্ট। ওকে। তো আমরা আমাদের হেড অফিস নিউ জার্সিতে, গ্লো পয়েন্টের সফটওয়্যার রিপেয়ার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলা অনেকগুলা। তো ওখানে আমাদের বস অলওয়েজ বলতেন ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যান এক্সট্রা মাইল। এক্স্যাক্টলি। সবাই যা করে তোমাকে আরো 1 মাইল বেশি যেতে হবে প্রতিদিন। এইটা আমাকে অনেক মোটিভেট করে স্যার, এই একটা কথা। থ্যাংক ইউ। সো এভরিডে ইজ এ নিউ ডে ফর ইউ, এবং প্রতিদিন আপনি চিন্তা করবেন যে আজকে আমি কি করব। প্রতিদিন নিজেকে একবার চিন্তা করে দেখবেন যে আমি আজকে সারাদিন কি করলাম, আমার সারাদিনের অ্যাচিভমেন্ট কি। সো আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখতে পারেন, আই এম শিওর ইউ উইল বি ডিফারেন্ট পারসন। এবং অবশ্যই আপনাকে আপনার প্রোডাক্ট আপনাকে যেমন ডিফারেন্ট হতে হবে, আপনার থিঙ্কিং যেমন আউট অফ বক্স হতে হবে, একইভাবে আপনার প্রোডাক্টের ডিফারেন্সিয়েশনও কিন্তু ওরকম হতে হবে, যাতে মানুষ আপনাকে আপনার প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করতে পারে। সো আর কোনো কিছু কারো কিছু জানার থাকলে বলতে পারেন, অথবা আমরা উইল মুভ টু নেক্সট ইয়েতে, যে আমরা যেখানে আমাদের ব্যবসা পরিকল্পনার আরেকটু ডিটেইলে আমরা ঢুকবো, কেমন? সো আমরা অলরেডি 15 মিনিটস লেট, আমাদের 2 ঘন্টারটা আমরা 8:15-তে শেষ করছি। হোপফুলি উইল কভার ইট আপ। সো নেক্সট আই এম মুভিং টু অ্যানাদার প্রেজেন্টেশন।
আপনাদের মধ্যে সবাই কিন্তু কথা বলেন না, কথা বলতে হবে। হ্যাঁ, সবাইকে কথা বলতে হবে। বিজনেস বিজনেস ইজ নট ইজি, বাট জি স্যার। বিজনেস করার জন্য কিন্তু মুখ খুলতে হবে, কথা বলতে হবে, সাহসী হতে হবে। আপনারা জানি, আমি জানি আপনারা অলরেডি অনেকে সাহসী। সাহসী না হলে তো আসলে বিজনেস করতে আসবেন না, তাই না? সো অফকোর্স আই বিলিভ অন ইয়োর সেলফ যে আপনারা অনেক ভালো কাজ করবেন। এবং অবশ্যই আপনাদেরকে কিন্তু কথা বলতে হবে। ইটস এ কাইন্ড অফ মানে ট্রেনিং, যেখানে আমি চাই যে সবাই কথা বলবেন, সবাই আলোচনা করবেন, এবং আলোচনার মাধ্যমে আমরা একটা বেটার সলিউশন নিয়ে আসবো। ওকে, সো আসেন আমরা এবার বোঝার চেষ্টা করি আমাদের নেক্সট যে স্লাইড গুলো আছে। ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর 5.01 যেটা আছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং, এটার একটু ডিটেইলে এখন আমরা আস্তে আস্তে যাবো। আমরা একদম ইনিশিয়াল জিনিসগুলো বোঝার চেষ্টা করলাম, নাও উইল গো ফর ডিটেইল প্ল্যানিং অফ ইনভেস্টমেন্ট। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। পরিকল্পনা কি, বিনিয়োগ পরিকল্পনা এবং আর্থিক পরিকল্পনা। কিছু কিছু জিনিস দেখবেন যে ওইটার সাথে এটা ডুপ্লিকেশন আছে, যেহেতু কাজগুলো একই ধরনের। সো অনেক কিছু এখানে আছে, যেহেতু বিডাও ওইভাবে তাদের প্ল্যান গুলো করেছে, আমরাও চেষ্টা করেছি ওইভাবে দেওয়ার জন্য। সো আসেন আমরা প্ল্যানিংটা কি সেটা একটু বুঝতে চাই। প্ল্যানিংটা হচ্ছে আমার একটা জিনিস, যেটা আমি ভবিষ্যতে কি করব সেটা এখনই নির্ধারণ করা। আমি ভবিষ্যতে যখন কোনো একটা বিজনেস করতে চাই, সেটার জন্য আমাকে এখন ডিসাইড করতে হবে যে আমি যা করতে চাই সেটা কিভাবে করতে চাই, কার দ্বারা করতে চাই, সেটাকে বলে হচ্ছে পরিকল্পনা। এবং যদি আমরা বলি যে স্টেপ বাই স্টেপ আমরা যদি কোনো কাজ শুরু করা থেকে শুরু করে শেষ পর্যন্ত এক্সিকিউশন করাটাকেই বলে হচ্ছে পার্ট অফ প্ল্যানিং। এবং আরেকটা জিনিস আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে সরল সঠিক ভাষায় আমরা যদি লক্ষ্য, উদ্দেশ্য, কৌশল, উৎপাদন, বিপণন, খরচ, লাভ, ঝুঁকি, এই সমস্ত বিষয় যদি আপনি আগে থেকে নির্ধারণ করতে পারেন, তাহলে সেটাকেই বলা হবে প্ল্যানিং কিংবা পরিকল্পনা। আমরা ব্যবসা পরিকল্পনার একটা ছোট্ট ভিডিও দেখার চেষ্টা করব, সেখানে একটু বুঝবো যে ব্যবসা পরিকল্পনাটা কি জিনিস। ব্যবসা শুরু করতে গেলে পরিকল্পনা আপনাকে করতেই হবে। ব্যবসায়িক পরিকল্পনা হলো এমন একটি রোডম্যাপ যা আপনাকে খুব সহজে এবং কম সময়ে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে আপনার সম্ভাব্য ব্যবসার সব দিক সম্পর্কে একটি ধারণা প্রদান করে, যা ব্যবসার ঠিক শুরুর আগে আপনাকে প্রস্তুত হতে সাহায্য করে। একটি পরিপূর্ণ ব্যবসায়িক পরিকল্পনায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে তা হলো ব্যবসা নির্বাচন, ব্যবসার স্থান নির্বাচন, ব্যবসার সম্ভাব্যতা যাচাই, বিপণন পরিকল্পনা ও মূল্য নির্ধারণ, আর্থিক পরিকল্পনা, মূলধনের উৎস ও বিভিন্ন খরচের খাত বিশ্লেষণ, চূড়ান্ত বাজেট তৈরি, আইনি দায়ভার ও বীমা, কর্মী নিয়োগ এবং ঝুঁকি বিশ্লেষণ। এই কয়টি বিষয় অবশ্যই একটি ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। আপনি যখন আপনার ব্যবসা শুরু করেন তখন সময়ের সঙ্গে সঙ্গে আপনার ব্যবসায়িক পরিকল্পনা পরিবর্তিত হতে থাকে। একটি ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে সহায়তা করে, যার ফলে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে এখন আপনি কোথায় আছেন এবং কোথায় থাকার কথা ছিল। তাহলে ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে আমাদের কি কি পরিকল্পনা করতে হবে, কেউ যদি একটু বলতেন
যারা পুরাতনটা বলছেন তাদের কাছে শুনতে চাই না, নতুন কারো কাছে শুনতে চাই। নতুন কারো কাছে শুনতে চাই যে আসলে ব্যবসার পরিকল্পনা আমরা কি কি পরিকল্পনা করব। অলরেডি কিন্তু ভিডিওর মধ্যে একটা ছক আকারে আপনাদেরকে দেখিয়েছে যে আসলে ব্যবসায় পরিকল্পনার মধ্যে কি কি পরিকল্পনা করব, আর্থিক পরিকল্পনা, হিউম্যান রিসোর্স প্ল্যানিং, হ্যাঁ, প্রোডাক্টের প্রাইসিং, স্ট্র্যাটেজি কি হবে, এবং প্ল্যানিং করতে গেলে কখনো উপরেও চলে যেতে পারে, আবার কখনো বিজনেস ডাউনেও চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেই জায়গাগুলোতে আমাদের কি কি স্টেপ নেওয়া উচিত। আপনারা কথা না বললে তো আমারও কথা বলা মুশকিল হয়ে যাবে। তার মানে আপনারা বুঝতেছেন কিনা আমি এটাও বুঝতেছি না। ওকে, লেটস মুভ টু নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি সাইমা সুলতানা দীপ্তি বলছি। যে কোনো শুরু নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কি ধরনের ব্যবসা শুরু করব, এবং সেটা তার জন্য একটা স্ট্র্যাটেজি বা কৌশল আমাকে অবলম্বন করতে হবে। এবং আমি এটা কিভাবে, আমার এখানে লাভও হতে পারে, ক্ষতি হতে পারে, আমার বিভিন্ন ধরনের ঝুঁকি থাকতে পারে। আমি এখান থেকে র মেটেরিয়াল নিয়ে আসবো, সেই র মেটেরিয়ালটা নিয়ে আসতে গেলে আমাকে সহজলভ্য হবে কিনা, বা এর থেকেও আমি আরো কত কমে আমি জিনিসটা নিয়ে আসতে পারবো, বা আমি ফান্ডিং কিভাবে করব, আমার ফ্রেন্ড সার্কেল থেকে না আমার আত্মীয় স্বজন বা আমার অন্য কোনো আর্থিক ইয়ে আছে কিনা, বা ব্যাংকের থেকে, যে আমার কোনো অপশন নাই আমি ব্যাংকের থেকে নিয়ে আসবো, বা আমার বিপণন পরিকল্পনাটা আমি কিভাবে করব, বা আমার কি কত টাকা আমার খরচ হতে পারে, যাবতীয় পরিকল্পনা করে আমাকে একটা ব্যবসা শুরু করতে হবে। আমি কি ঠিক বলেছি স্যার? একদম রাইট, একদম রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আসছি ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে। আমরা বলছিলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল যে লক্ষ্য আমরা সেটা ডিসাইড করা, অর্থাৎ আমি কি আগামী 1 বছরের মধ্যে ব্রেক ইভেন পয়েন্টে যেতে চাই, নাকি আমি আগামী 6 মাসের মধ্যে ব্রেক ইভেনে যেতে চাই। ব্রেক ইভেন মানে কি? ব্রেক ইভেন হচ্ছে যেখানে সেলস এবং কস্ট দুইটা সেম হয়, অর্থাৎ আমার কোনো নো প্রফিট নো লস, এরকম একটা জায়গাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। সো আমাকে ডিসাইড করতে হবে যে আমি যে ইনভেস্টমেন্টটা করব সেই ইনভেস্টমেন্টের কোন সময়ে যে কোন স্টেজে আমি পৌঁছাতে চাই। আমি কি আগামী 3 বছর আমার বিজনেসটাকে ডাবল করতে চাই, নাকি আগামী 10 বছর আমার বিজনেসটাকে ডাবল করতে চাই। সো এই যে লক্ষ্যগুলো, আমার যে উদ্দেশ্যগুলো, আমার যে অবজেক্টিভ গুলো, সেগুলোকে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে ওই পরিকল্পনার মাধ্যমে সেটাকে আমাকে কনভার্ট করতে হবে যে ঠিক আছে, আমার 3 বছরের মধ্যে আমি এই জায়গায় পৌঁছাতে চাই, এবং 3 বছরের মধ্যে এই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে দিজ আর দ্য ওয়ে, যেটাকে আমাকে ফাইন্যান্সিয়াল গোলের মধ্যে আমাকে বিশ্লেষণ করতে হবে, বিনিয়োগের প্ল্যানিং এর মধ্যে ওইটাকে রাখতে হবে। আমি কি শর্ট টাইম প্ল্যান করব, আমি কি লং টার্ম করব, নাকি আমি মিড টার্ম করব। নর্মালি 2 বছরের নিচের প্ল্যানটাকে বলা হয় শর্ট টার্ম প্ল্যান, 2 বছর থেকে 5 বছরের উপরের প্ল্যানটাকে বলা হয় লং টার্ম প্ল্যান। তো ওই বিনিয়োগ পরিকল্পনাগুলোতে আমার এগুলো আনতে হবে। আর আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, সেগুলোকে আমার ডিফাইন করতে হবে। বিনিয়োগ পরিকল্পনা হচ্ছে যে এমন একটা প্রসেস যেখানে আপনার আর্থিক যে লক্ষ্য আছে, অর্থাৎ আপনার যে পরিমাণ ক্যাপিটাল আছে, সেটার সাথে আপনার বিজনেসের উদ্দেশ্যের একটা সমন্বয় করতে হবে। অর্থাৎ আপনার কাছে আছে 10 লাখ টাকা, তো 10 লাখ টাকা যদি আপনি একটা বিজনেস করতে চান, তাহলে কোন বিজনেসটা আপনার এই 10 লাখের জন্য প্রযোজ্য। আপনি কি একটা বল পেনের ফ্যাক্টরি 10 লাখে দিতে পারবেন, নাকি আপনি একটা এই 10 লাখ টাকার মধ্যে ট্রেডিং বিজনেস করবেন। আপনি প্রোডাক্টটা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন, হোক সেটা আপনার কি বলে হ্যান্ড স্যানিটাইজেশন হোক, অথবা আপনার মাস্ক হোক। আপনি কি সেটা চিন্তা করবেন, নাকি আপনি একটা বল পেনের ফ্যাক্টরি করবেন, নাকি আপনি একটা গবাদি পশু ফার্ম দিবেন। তো আপনাকে কিন্তু আপনার যে সম্পদ আছে, আপনার যে টাকা আছে, সেটার সাথে কিন্তু আপনার বিজনেসের একটা সমন্বয় সাধন করতে হবে। এরপর আমরা বলছি যে একটা আর্থিক পরিকল্পনা, অবশ্যই এই পরিকল্পনা এবং বিনিয়োগ পরিকল্পনা, আমি যে বিনিয়োগ পরিকল্পনা করব এবং আর্থিক পরিকল্পনা, এই দুইটা কিন্তু একটা অপরের পরিপূরক। আপনার টাকা না থাকলে কিন্তু আপনি পরিকল্পনা করতে পারবেন না। তার মানে আপনাকে যে পরিমাণ ক্যাপিটাল থাকবে সেইটাকে দিয়েই আপনাকে বিনিয়োগের প্ল্যানটা করতে হবে। আর্থিক পরিকল্পনা হচ্ছে
আমরা যদি বলি যে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করব, সেটা যদি আমি আগে থেকেই তার উৎস নির্ধারণ না করতে পারি, পরিকল্পনার মধ্যে আমরা যেটা বলছি যে আমি যদি আর্থিক পরিকল্পনা করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আমার আর্থিক উৎসগুলো বের করতে হবে। অর্থাৎ আমার কাছে কত টাকা আছে, আমার যদি এরপরে আমার টাকাটা শেষ হয়ে যায় বা আমার যদি কারো কাছ থেকে টাকা লাগে, তাহলে আমি আমার ফ্যামিলির কাছ থেকে নিব, নাকি আমার রিলেটিভের কাছ থেকে নিব, নাকি আমার বন্ধু বান্ধবের কাছে নিব, নাকি আমার লাস্ট পর্যায়ে শেয়ার হোল্ডারদের কাছে যাব, নাকি আমি শেয়ার বিক্রি করব, নাকি আমি ব্যাংক থেকে নিব। আমার ওই উৎসগুলো কিন্তু আগে থেকে ফাইন্ড আউট করা থাকতে হবে। এবং বিনিয়োগ শেষে কত টাকা আয় হতে পারে তারও একটা নির্ধারণ করতে হবে। এটাকে বলে হচ্ছে যে আপনার প্রথমেই আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, তার একটা প্রাক্কলিত ব্যয়। প্রাক্কলিত ব্যয় বলতে হচ্ছে যে আপনি এখন বসে আগামী 1 বছরের ব্যয় এবং আয়ের একটা তুলনামূলক চিত্র ধরবেন, করে আপনি একটা সম্ভাব্য এটা খরচ, সম্ভাব্য এটা ইনকাম, তাহলে আমার ফাইনালি বছর শেষে যে আমার সম্পদ কি পরিমাণ দাঁড়াবে, আমার ব্যয় কি পরিমাণ দাঁড়াবে, আমার ইনকাম কি পরিমাণ দাঁড়াবে, তার একটা সম্ভাব্য চিত্র আপনাকে কিন্তু আর্থিক পরিকল্পনার মধ্যে আপনাকে আনতে হবে। এরপর আমরা বলছি আর্থিক পরিকল্পনা একজন উদ্যোক্তাকে নগদ সংকটের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করবে। অর্থাৎ আপনার যদি আর্থিক প্ল্যানিংটা ভালো হয়, তাহলে দেখবেন যে আজকে যে কোনো সিচুয়েশনে আপনি পড়লে আপনি অবশ্যই আপনার মানে নেক্সট অল্টারনেটিভ অপশনগুলো বের করে ফেলতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় উৎস আছে। এরপর আমরা বলছি বিনিয়োগ পরিকল্পনার প্রণয়নের উদ্দেশ্য। আমাদের যদি আমরা কোথাও ইনভেস্টমেন্ট করতে যাই, তাহলে দেখবেন মেজরলি 4টা উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা করি। যদি প্রফিটেবল অর্গানাইজেশন করতে চাই, তাহলে প্রথম উদ্দেশ্য থাকতে হচ্ছে সুরক্ষা। সুরক্ষাটা কি জিনিস? সুরক্ষা হচ্ছে যে আপনার যেই ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করতেছেন, অ্যাটলিস্ট এই ক্যাপিটালটা যেন ব্যবসা শেষে থাকে, অর্থাৎ এটা যেন নেগেটিভ না যায়। কথায় কথা আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি প্রথম আপনার অবজেক্টিভ থাকে এই 10 লাখ টাকার নিচে যেন না নামে। অর্থাৎ আমার ক্যাপিটাল 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, অ্যাটলিস্ট প্রফিট হোক লস হোক এটা যেন 10 লাখ থাকে, এটা যেন 9 লাখ না হয়, তাহলে কিন্তু আমার 1 লাখ টাকা ক্যাপিটাল চলে যাবে। তাহলে প্রথম টার্গেট থাকে হচ্ছে সুরক্ষা, দ্বিতীয় টার্গেট আয়, অর্থাৎ এখান থেকে ইনকাম করা, তৃতীয় টার্গেট থাকে এখান থেকে গ্রোথ দেওয়া, প্রবৃদ্ধি হওয়া, দিনকে দিন ইনকাম বাড়া, গ্রোথ বাড়া, এটা। এবং লাস্ট হচ্ছে সঞ্চয় করা, অর্থাৎ ট্যাক্স সঞ্চয়। আপনি দেখবেন যে প্রত্যেক বছর বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানুষজন কিন্তু একটা ট্যাক্সের জন্য ইনভেস্টমেন্ট করে, ট্যাক্স রিবেটের জন্য। তার মানে যদি আমরা 4টা উদ্দেশ্যের কথা বলি, তার মানে একটা উদ্দেশ্য কিন্তু ইনভেস্টমেন্ট কি বলে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য কিন্তু অনেকে ইনভেস্টমেন্ট করে থাকে। দেখবেন যে অনেক কোম্পানির একটা অংশ তারা ইনভেস্টমেন্ট করে, কারণ হচ্ছে তাদের ট্যাক্স দিতে হবে। যদি তারা ইনভেস্ট না করে, দেখবেন যে এক একটা অর্গানাইজেশনের অনেকগুলো গ্রুপ অফ কোম্পানি, অনেকগুলো গ্রুপ থাকে। কেন থাকে? বিকজ তারা এই বিজনেসটা যা করছে এখান থেকে বেনিফিট দিয়ে আরেকটা অর্গানাইজেশন খুলতেছে। এভাবে করতে করতে তারা দেখবেন যে অনেকগুলো ইনভেস্টমেন্ট করার ফলে সরকারকে কিন্তু ট্যাক্সেও তারা রিবেট পেতে পারে। আসলে আমরা একটা বিনিয়োগের উদ্দেশ্যগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। Okay, so here's Mike, a married man with 2 kids. He has an average annual income of $100,000 and drives a pickup truck. Mike's hobbies include fishing, camping, golfing, and hunting. He's quite enthusiastic about life and building wealth so he can leave a good legacy for his children. Unfortunately, as of right now, Mike does not have a clue about investment objectives. And clear objectives are a very important part of building wealth. They are used by you and your financial advisors to help determine how your funds could be invested. For example, if an elderly widow with little income wants to invest her life savings, she will primarily be concerned with safety and income. Whereas a young, single lawyer with a healthy income and relatively few financial obligations will likely be more interested in pursuing growth through her investments. There are 4 types of investment objectives: income, growth, and tax savings. And when an investor has more than one investment objective, the success of one may come at the expense of another. Now for someone like Mike, can you guess which investment objective or objectives would be right for him?
Well, let's take a closer look at these objectives. First is the safety of capital. While there is no such thing as an absolutely safe and secure investment, or one that is completely risk-free, if your primary objective is safety, you will look for investments that have a minimal risk level. But then, the safest investments tend to have the lowest rates of return and may not even keep up with inflation. Safe investments corporate bonds, money market instruments, and securities guaranteed by banks such as GICs. On the other hand, when the primary objective is income, investors sacrifice a degree of safety in order to increase their yields. Even the most conservative of investors like to have some level of income in their portfolio just to keep up with the rate of inflation. Corporate bonds, rather than the less risky government bonds, tend to yield a higher return. They could be high-quality bonds with a lesser risk, or low-quality, known as junk bonds, with greater risk. Dividend income can be another source of income at a slightly higher risk. Growth might be your primary objective. Investors who are growth-oriented are normally less concerned with safety and do not totally depend on income from investment funds. These types of investments in growth instruments are more likely to fluctuate in value and come with a greater risk of loss. Higher risk investments may have greater long-term rewards, but in the meantime, you'll probably see some ups and downs. It is important to be aware and prepared for this in advance. Common stock investments, that shares of publicly traded companies, are usually associated with growth and are generally considered highly speculative. You don't really know. While growth securities offer a considerable opportunity for increase in value, there is also the potential of a greater risk of loss. Blue chip stocks offer relative safety because they are shares of established and mature companies, and their growth is primarily related to the long-term growth of the company. In fact, many blue chip stocks also offer a dividend. While dividend payments are not guaranteed, they do offer investors some form of predictable gains. Income generated by common shares is considered capital gains and is taxed differently. Which brings us to the tax savings category. Taxes on capital gains are significantly lower than taxes on interest income or ordinary income like salary. When the primary objective is tax savings, registered plans such as registered retirement savings plans and tax-free savings accounts are the best bet. However, there are also effective ways to shelter growth from annual taxation in open or non-registered accounts, where the investments used do not generate any tax reporting slips. The most common examples are class structure mutual funds and the investment component of a permanent life insurance policy. When considering your objectives, one thing to keep in mind is that not all investments by the same name have the same characteristics. For example, a bond issued by the Canadian federal government is quite different and much safer than a bond issued by an economically troubled country. Common shares from blue chip companies are quite different from startup or highly speculative new companies with unproven track records. As an investor, when you hear the word bond, you should not automatically equate it with a high-quality, low-risk investment. And when you hear the word stock, you should not automatically equate it with high risk. There are varying degrees of risk within each classification. Now talking about Mike, a family man with kids, he would definitely be interested in growth so that he can build wealth to provide a secure financial future for his family. And then maybe income, as well as tax savings. But he won't be too concerned about the safety of his capital because he's young and still actively earning. কেউ কিছু বলতে চান? কি বুঝলেন? কিচ্ছু বলতে চান না আপনারা? কেউ কথা বলতে চাচ্ছেন না, কিভাবে হবে? নেটওয়ার্কের প্রবলেম আমার এখানে নাকি আপনার ওখান থেকে আমি ঠিক বুঝতে পারছি না। অনেক সময় ভেঙে ভেঙে আসছে।
আসলে নেটওয়ার্কের অবস্থা এতটা খারাপ, প্রচুর মানুষ তো আসলে নেট ইউজ করছে। আমি জানি না অন্যদের কি অবস্থা। আমি অবশ্য আপনাদের কথা শুনতে পাচ্ছি যারা বলছেন। স্যার আসলে এই সময়টাতে প্রচুর ট্রাফিক থাকে তো স্যার, মানে এই যে কথা কেটে কেটে আসে, দেখা যায় ভিডিও মানে মনোযোগ দিয়ে দেখছি, মাঝখানে দুই একটা কিছু মিস হয়ে গেছে, পরে আবার সেটাকে কানেক্টেড করতে অসুবিধা হয় আর কি। যাই হোক, আপনারা কয়জন আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি বলেন তো? স্যার এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। ভিডিও প্লে এর সময় স্যার এখন শুনতে পাচ্ছি স্যার। আসলে নেটটা এত বেশি ফ্ল্যাকচুয়েট করছে আমাদের টোটাল বাংলাদেশে, সব মিলে আসলে একটু ঝামেলা হচ্ছে, এটা ট্রু। বাট তারপরেও আপনাদের কিন্তু এভাবে সবাই যেহেতু করছে, তো আপনারা বুঝতে যদি না পারেন তাহলে আসলে লাভ হবে না আমার। মানে আমি যতটুকু চেষ্টা করছি সেই অনুযায়ী যদি আপনারা কিছুটা ধরতে পারেন, দেন আই উইল বি হ্যাপি যে আপনারা বুঝতে পারছেন। তো এখানে মূল বিষয়টা কি ছিল? এখানে মূল বিষয়টা ছিল হচ্ছে যে ইনভেস্টমেন্ট যখন একজন প্ল্যান করবে তখন হচ্ছে আপনাকে 4টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আপনারা যারা এখানে বিজনেস করতে আসছেন, দেখেন আপনাদের যদি নিজেরা চিন্তা করেন, পরের 4 নম্বর যেটা, এটা ভুলে যান, ট্যাক্স রিবেটের কথা ভুলে যান। আপনাদের প্রাথমিক উদ্দেশ্য থাকে কিন্তু আসলে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন অ্যাটলিস্ট এইটা যেন কোনোভাবে নেগেটিভ না হয়। দ্যাট ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড থিং কি, যে এখান থেকে যদি আমি আমার ক্যাপিটালটাকে সুরক্ষা করতে পারি, দেন নেক্সট স্টেপ হচ্ছে এখান থেকে আমার ইনকাম জেনারেটিং কোনো কিছু একটা বের করতে হবে। যখন আপনি ইনকামটাকে বাড়াতে থাকবেন তখন আপনি চিন্তা করেন, নাও দিস ইজ দ্য টাইম ফর গ্রোথ। আমি এখন নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে আমি আমার এই কোম্পানিকে ডাবল করতে চাই, অর্থাৎ এখন এটা 2 কোটি টাকার বিজনেস আছে, আমি নেক্সট 2 বছরের মধ্যে এটা 4 কোটি টাকার বিজনেস করতে চাই। এখন 2 কোটি টাকার বিজনেস থেকে 4 কোটি টাকা যদি আপনি নেক্সট 2 ইয়ার্সে হতে চান অথবা ডাবল বিজনেস করতে চান, নিশ্চয়ই আপনাকে বসে থাকলে হবে না। এই 4 কোটি টাকার বিজনেসে আপনাকে আনতে হলে নিশ্চয়ই এই 4 কোটি পরিমাণ আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আপনাকে ক্যাপিটাল বাড়াতে হবে, আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, আবার প্রোডাকশনে করতে হবে, এবং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজের জন্য আপনাকে বিভিন্ন সহযোগী সহকারী প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। সো আপনি যা প্ল্যান করবেন, আপনি যেভাবে ইনভেস্টমেন্ট করতে চাবেন সেইভাবেই কিন্তু আপনাকে প্ল্যান করতে হবে। যে জন্য আমি এখানে বলার চেষ্টা করলাম যে আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন তখন অবশ্যই আপনাকে আপনার স্ট্র্যাটেজি, আপনার অবজেক্টিভ গুলো সেট করতে হবে যে আপনি কি এখন শুধু ক্যাপিটাল সুরক্ষা হলেই খুশি, অর্থাৎ আপনি কি অ্যাটলিস্ট আগামী 6 মাসে যদি ব্রেক ইভেনে যান, দেন ইউ উইল বি হ্যাপি। দ্যাট ইজ ইউর ইনিশিয়াল অবজেক্টিভ। সেকেন্ড থিং কি, যে আমার ব্রেক ইভেনে তো গেলাম, তাহলে আমার ক্যাপিটালটা সুরক্ষা করতে পারলাম কিনা, এটা হচ্ছে আমার নেক্সট অবজেক্টিভ। এইভাবে করতে করতে কিন্তু এগোতে হবে। সো এই জন্য আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন জিনিসটাকে নিজেদের মতন করে চিন্তা করতে পারেন যে আমার কোন স্টেপে আমি যেতে যাচ্ছি, আমার বিজনেসের কোন কোন জায়গায় আমি এখন আছি, কোন জায়গায় যেতে চাই। কেমন? ওকে, উজ্জ্বল কুমার দত্ত হ্যান্ড রেজ করছেন। ওকে, উজ্জ্বল কুমার দত্ত কিছু বলতে যাচ্ছেন? কেউ কিছু বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছে কিনা জানি না, বাট বলতে চাইলে বলতে পারেন। আমরা চলে যাচ্ছি কিছু বিষয়। আপনাকে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনাকে মাথায় আনতে হবে কিছু কিছু প্রশ্ন। আপনাকে নিজে নিজেকে জিজ্ঞাসা করবেন, আপনি নিজে নিজের দিকে তাকায় জিজ্ঞেস করবেন আপনার বিনিয়োগের এই উদ্দেশ্য কি। আপনাকে তো 4টা উদ্দেশ্য আমরা দেখালাম, সুরক্ষা, ইনকাম, গ্রোথ এবং ফাইনালি ট্যাক্স সঞ্চয়। আপনার উদ্দেশ্য কি? এবার আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন বিনিয়োগের উদ্দেশ্য কি আপনার। 2 নম্বর হচ্ছে যে আপনার কেন এই অর্থ বিনিয়োগ করতে চান। আপনি তো শর্ট টার্ম ইনভেস্টমেন্টও যেতে পারেন, শেয়ারও কিনতে পারেন, আবার আপনি সেকেন্ডারি শেয়ারও কিনতে পারেন, আবার আপনি সরকারি শেয়ার ডিবেঞ্চার কি বলে শেয়ার গুলো আছে সেগুলো কিনতে পারেন, অথবা ওই যে যেটাকে বলে 5 ইয়ার্স মেয়াদি বন্ড সেগুলো কিনতে পারেন। তো আপনি আসলে এগুলো বাদ দিয়ে কেন আপনি এই ইনভেস্টমেন্টে যাচ্ছেন, এটা আপনাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজের অ্যান্সার দিতে হবে। আপনার এই অর্থ বিনিয়োগের জন্য কত সময় লাগবে? আপনি কি একটা সময় নির্ধারণ করেছেন যে আগামী 1 বছরের মধ্যে আপনি কোথায় পৌঁছতে চান, আগামী 3 বছরের মধ্যে কোথায় পৌঁছতে চান, আগামী 5 বছরে আপনি কোথায় পৌঁছতে চান, আগামী 10 বছরে আপনি কোথায় পৌঁছতে চান? সো আপনাকে একটা টাইম সিলেক্ট করতে হবে। আপনি লাভের জন্য কতটুকু ঝুঁকি নিতে ইচ্ছুক। আপনি একটা জানেন, একটা কথা আপনারা সবাই জানেন যে নো রিস্ক নো গেইন। আপনি যদি কোনো রিস্ক না নেন তাহলে কোনো গেইন করবেন না। আবার একইভাবে তার অপোজিট হাই রিস্ক হাই গেইন। আপনি হাই রিস্ক নেবেন, আপনার গেইনও হাই হবে।
আবার লো রিস্ক নিবেন, লো গেইন হবে। সো নাও ইউ ডিসাইড যে আপনি কি ধরনের ঝুঁকি নিতে ইচ্ছুক। আপনি কি হাই রিস্ক নিতে চান, তাহলে হাই গেইন হবে। আপনি যে লো রিস্ক নিতে চান, তাহলে লো গেইন হবে। এরপরে আপনি আপনি বলছেন যে আপনি কি আপনার অর্থ বাড়াতে চান নাকি ওই যে সুরক্ষা করতে চান, সেটাও আপনাকে কোশ্চেন করতে হবে। আসেন আমরা পরিকল্পনার প্রথম পর্যায়ে যে বিষয়গুলো চিন্তা করবো সেটা হচ্ছে যে একটা নতুন ব্যবসা আপনি যখন শুরু করতে চাবেন, তখন প্রথমটাই হচ্ছে যে একটা ডিটেইল পরিকল্পনা প্রস্তুত করা। সেই ডিটেইল পরিকল্পনাটা কি, যে আপনার ব্যবসাটার নতুন সেট আপটা কিরকম হবে। আপনি কি একটা নতুন অফিস নেবেন, নাকি আপনি অনলাইনে বিজনেস করতে আপনার বাসা থেকে করতে পারবেন। আপনাকে পুরো জিনিসটাকে একটা সর্ট আউট করতে হবে। তবে সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে যে যখনই আপনারা কোনো ইনভেস্টমেন্টে যাবেন, আপনি ইনভেস্টমেন্টের ডিটেইল প্ল্যানে ঢুকবেন। আপনি ফোরকাস্ট করা শুরু করবেন যে আপনি যদি বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার কি পরিমাণে ইউনিট বিক্রি হবে, এটা ডিমান্ড কেমন। এবং যখন আপনি একটা ব্যবসা সেট আপ করবেন, সেক্ষেত্রে আপনাকে অফিস নেওয়ার এই মুহূর্তে দরকার আছে নাকি আরো কিছুদিন পরে অফিস নিলেও হবে। আপনি কি অনলাইনে কিছু ব্যবসার জন্য প্রমোশন চালাবেন, নাকি আপনি এটার জন্য টেলিভিশনের অ্যাডে যাবেন। কারণ প্রত্যেকটার সাথে কিন্তু কস্ট ইনভলভ। সো আপনাকে ইনিশিয়ালি যেটা করতে হবে, একটা ব্যবসা সেট আপ করতে গেলে আপনার একটা প্রারম্ভিক ইনিশিয়াল ব্যয় কত হবে, সেটা কিন্তু আপনার পরিকল্পনার মধ্যে আসতে হবে, যে দ্যাট ইজ দ্য ইনিশিয়াল কস্ট অফ স্টার্টিং এ ভেঞ্চার। তাহলে প্রথম যদি আমরা দেখতে থাকি যে এই পদক্ষেপগুলো কি কিভাবে আমরা শনাক্ত করতে পারি, যে প্রথম পরিকল্পনার পদক্ষেপ কি হবে। প্রথম পদক্ষেপ হচ্ছে অর্থায়নের সন্ধান, অর্থাৎ আপনার যে টাকাটা লাগবে সেটা কোন কোন উৎস থেকে আসবে। আপনার নিজের কত টাকা আছে, আপনার ওয়াইফের কত টাকা আছে, আপনার বাবা মার কাছ থেকে কত টাকা নিচ্ছেন, অথবা উৎস থাকলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে কত টাকা আপনি নিতে পারবেন উৎস হিসাবে। এরপরে আপনি শেয়ার বিক্রির মাধ্যমে কত টাকা ইনকাম নিতে পারবেন। ফাইনালি আপনি যখন এগুলো দিয়ে সব কাভার আপ হবে, তখন তো আপনি এখান থেকে নেবেন। কিন্তু যদি কাভার আপ না হয়, তাহলে লাস্টে যে আপনি ব্যাংক থেকে নেবেন। তাহলে এই উৎসগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। ইভেন প্রয়োজন পড়লে যার কাছ থেকে লোন নেবেন, তাকে আগে থেকেই জানাই দেওয়া যে আমি কিন্তু এরকম একটা বিজনেস শুরু করছি, তোমাকে কিন্তু আমার লাগতে পারে। এরপরে হচ্ছে যে আমরা আইনি বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নিব, অর্থাৎ আমার ট্রেড লাইসেন্স করা, আমার লিগাল যে বিষয়গুলো সেগুলোকে আইডেন্টিফাই করা। আমি কি এটা এক মালিকানা প্রতিষ্ঠান হব, নাকি এটা লিমিটেড কোম্পানি হবে, নাকি এটা পার্টনারশিপ হবে, কি হবে, সেটাকে নির্ধারণ করার পরে সেই অনুযায়ী আমার ট্রেড লাইসেন্স করা, সেই অনুযায়ী আমার লিগাল বাইন্ডিং গুলোকে ফাইনালাইজ করা, এবং সেই অনুযায়ী আমার অবকাঠামো নির্ধারণ করা। এরপর আমরা বলছি যে আমরা যদি এটা আপনাদেরকে মনে আমি আগে একবার পড়েছি, সেটা হচ্ছে যে কার্যকর ইফেক্টিভ পরিকল্পনার ধাপগুলো কি কি। এটা হচ্ছে যে পরিকল্পনার উদ্দেশ্যগুলো পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, যাতে এটা সবাই জানতে পারে। ধরেন আপনি যদি এক মালিকানা একটা অর্গানাইজেশন হন, অথবা একটা অংশীদারি অর্গানাইজেশন হন, সেক্ষেত্রে আপনার যারা কাজ করবে, যারা কর্মচারী, তাকে কিন্তু আপনাকে মিশন স্টেটমেন্ট, ভিশন স্টেটমেন্ট বোঝাতে হবে, তাকে বলতে হবে। তারা যেন সবাই জানে যে আমার আগামী 5 বছরের মধ্যে আমাদের এই কোম্পানি বিজনেসের ডাবল গ্রোথ আনবে, অথবা আগামী 2 বছরের মধ্যে এই কোম্পানি ব্রেক ইভেনে যাবে, অথবা আমাদের এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে, বিভিন্ন কোম্পানি দেখবেন মিশন স্টেটমেন্ট, ভিশন স্টেটমেন্ট একটা জিনিস থাকে। যেমন এক একটা কোম্পানি, যেমন আমি এইচএসবিসির কথা বলতে পারি, এইচএসবিসির স্টেটমেন্ট হচ্ছে দ্য ওয়ার্ল্ডস লোকাল ব্যাংক। কারণ কি, তারা চায় যে যখন যেখানে বিজনেস করে, তারা সেই এলাকার লোকাল ব্যাংক যেরকম কাজ করে সেই রকম হেল্পফুল হতে চায়। আপনি যদি স্কট স্টেটমেন্ট দেখেন, সে বলছে জীবন বাঁচাতে, জীবন সাজাতে। তার মানে তার প্রোডাক্ট বলতে সে বোঝাচ্ছে সে ফার্মাসিউটিক্যালস আছে, এবং তার প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে বাকি জিনিসগুলো আছে। তো এই যে বিষয়গুলো, যে তার স্টেটমেন্ট কিন্তু সবাইকে জানতে হবে, বুঝতে হবে, সবাইকে কর্মচারীর মধ্যে জানতে হবে। পরিকল্পনার পরিমাণ, গুণমান, সময় এবং ব্যয় শর্তাদি উদ্দেশ্যগুলো অর্জন করার জন্য সন্তুষ্টজনক ব্যবস্থা নিতে হবে। পরিকল্পনার উদ্দেশ্যগুলো সম্পাদনের কোন কোন বিভাগ, মানে কে কোন কাজের জন্য রেসপন্সিবিলিটি থাকবে, সেটা আপনাকে নির্দেশ করে দিতে হবে, ফাইনালাইজ করে দিতে হবে। প্রত্যেকটা কাজের জন্য সময় নির্দেশ করে দিতে হবে। প্রয়োজনীয় খরচ এবং সম্পদগুলোকে ফাইনালাইজ করতে হবে। পরিকল্পনা উদ্দেশ্য সাধনের জন্য দায়ী কর্মকর্তা, রেসপন্সিবল পার্সন কে কে হতে হবে। এই ছিল হচ্ছে মূলনীতি। আপনাদেরকে আমি পড়িয়েছি একবার। সো এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে পরিকল্পনার সময় যা যা করা উচিত। পরিকল্পনাটা অবশ্যই
লিখে থাকা উচিত, অর্থাৎ লিখিত থাকা উচিত। মনে রাখবেন যে কোনো কিছু ভার্বাল কোনো কমিউনিকেশন রাখবেন না। পার্টনারশিপ অর্গানাইজেশন হোক আর যেটাই হোক, আপনার অবশ্যই পরিকল্পনাটা কি সেটা লিখিত আকারে থাকা উচিত। বিনিয়োগের উদ্দেশ্যটা পরিষ্কার থাকা উচিত, অর্থাৎ আমি যে ইনভেস্টমেন্ট করছি সেটা ক্লিয়ার থাকা উচিত। প্রচুর গবেষণা করতে বলছি, অর্থাৎ ওই যে মার্কেট থেকে ডেটা কালেক্ট করতে হবে, সার্ভে করতে হবে, প্রয়োজন পড়লে আপনার ডিমান্ড সাপ্লাই কেমন দেখতে হবে, মার্কেটের প্রাইস কেমন দেখতে হবে, কস্ট কেমন হয়, অন্যান্য কোম্পানির কস্টিং কেমন, আপনার কস্টিং কেমন। মানে কোনো প্রোডাক্ট বা বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনাকে প্রচুর গবেষণা করে তারপরে নামতে হবে। পরীক্ষামূলক বাজারে অ্যাক্সেস, যেটা আমরা বলছিলাম যে আপনাকে পাইলট বেসিসে, পাইলট প্রজেক্ট হিসাবে আপনাকে কিন্তু কিছু বাজারে আপনাকে অ্যাক্সেস করতে হবে, যে দেখতে হবে যে কোনটার দাম কেমন, কোনটার কি অবস্থা, এবং আর্থিক পরিকল্পনা পরিপূর্ণভাবে রাখতে হবে। এবার আমরা সোর্ট আপনাদেরকে বলেছিলাম, আজকে সোর্টের ডিটেল পড়াবো। একটু সোর্ট নিয়ে এই অংশটুকুতে আপনাদের ডিটেলে আসবো। তার আগে আমরা একটা ভিডিও দেখে তারপর আমরা আলোচনায় যাব। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন প্লিজ। স্যার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা এর আগে স্লাইডে দেখলাম যে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে, 4টি বিষয়। প্রথমত যে আপনার ক্যাপিটাল সেফটি যে বিষয়টা আর কি, তারপরে ইনকাম, তারপর গ্রোথ, ট্যাক্স সেভিংস। জি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ স্যার, তো এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আইআরআর বা আপনার আরওআই, তারপরে কস্ট ভলিউম প্রফিট আর কি, হ্যাঁ, তারপরে অ্যানালাইসিস, তারপরে আর কস্ট কন্ট্রোল, হ্যাঁ কস্ট কন্ট্রোল আর কি, যেটাকে মিনিমাইজিং কস্ট ম্যাক্সিমাইজিং প্রফিট বলে আর কি আমরা অনেক সময় আখ্যায়িত করি। তো সেই বিষয়গুলো যে এখানে মানে কার সাথে সম্পর্কযুক্ত, ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর 4টার ভিতরে কোনটার সাথে সম্পর্ক? এইটা তো আমরা আপনাদেরকে বললামই যে যখন আপনি একটা প্ল্যান করবেন, আপনার সমস্ত প্রাক্কলিত কস্ট, কি কি খরচ হবে, কি কি ইনকাম হবে, কি ব্যয় হবে, আপনার ইনভেস্টমেন্ট কত, কিন্তু আপনার ইনিশিয়াল প্ল্যানিং এর মধ্যেই থাকতে হবে। এটা প্রথম পরিকল্পনার মধ্যেই এটা থাকবে। আপনাকে যেটা প্রথম যে 2 ঘন্টা আমরা পড়ালাম, ওখানে কিন্তু বেসিক আইডিয়া দিলাম যে আপনাকে একটা বিজনেস দাঁড় করাতে হলে কিন্তু আপনার ইনিশিয়াল কস্ট, সম্পদ, ইনকাম সমস্ত কিছুর একটা প্রারম্ভিক ব্যয়। আমরা বলছিলাম, আপনি একটা কথা মনে দেখবেন, প্রাক্কলিত কস্ট, অথবা ইনিশিয়ালি আপনাকে একটা সম্ভাব্য কি পরিমাণ ইনকাম, কি পরিমাণ কস্ট, কি পরিমাণ আপনার এই কি বলে উপাদানগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। এটা কিন্তু ইনিশিয়াল স্টেজে। আপনি যখন আর্থিক পরিকল্পনা করবেন তখনই কিন্তু আপনাকে আর্থিক পরিকল্পনার মধ্যে কস্ট গুলো অ্যানালাইসিস করতে হবে। আর আপনি যেটা বলছেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি জিনিস? আপনি যা ইনভেস্ট করবেন তার এগেইনস্টে রিটার্ন কত। কথার কথা, আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে প্রথম মাসে আপনার 1 লাখের এগেইনস্টে বেনিফিট কত আসছে? কথার কথা 10,000 আসছে। এভাবে 12 মাসে 1 লাখ ইনভেস্টমেন্টের এগেইনস্টে যদি 10,000 করে আসে, তাহলে 12 মাসে কিন্তু 1,20,000 আসছে। তার মানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে বছরে কিন্তু 1,20,000 টাকা ইনকাম করেছেন। তাহলে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু 120%। তো আপনাকে এই বিষয়গুলো কিন্তু ইনিশিয়ালি আপনাকে ফোরকাস্ট করতে হবে। প্রাক্কলিত, যেটাকে আমরা বলি প্রাক্কলিত ব্যয় অথবা ফোরকাস্টেড কস্ট, আপনাকে কিন্তু বিজনেস শুরুতেই কিন্তু আপনাকে এই জিনিসগুলো আগেই অ্যানালাইসিস করতে হবে, বের করতে হবে, আপনাকে সার্ভে করতে হবে। সব জিনিসগুলো কিন্তু আপনাকে ইনিশিয়াল পর্যায়ে করতে হবে। বোঝা গেল উজ্জ্বল? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসেন আমরা সোর্ট অ্যানালাইসিস, আমরা যখন বিজনেসটা শুরু করে দিব তার আগে কিন্তু আমাকে আমার সোর্ট অ্যানালাইসিসটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা ফ্যাক্টরই আমাকে কনসিডারেশনে আনতে হয়। এখন সোর্ট অ্যানালাইসিসে আমরা যেটা বোঝার চেষ্টা করবো যে আমার কি কি ইন্টারনাল ফ্যাক্টর আছে যেগুলোকে আমি মেজার করব, এবং কি কি এক্সটার্নাল ফ্যাক্টর আছে যেগুলোকে আমি বিজনেস শুরু করার আগে মেজার করব। চলেন আমরা একটা ভিডিও দেখে নিই যে সোর্ট মানে কি। স্ট্রেংথ মানে আমরা বুঝতেই পারছি যে স্ট্রেংথটা হচ্ছে শক্তি, আমার নিজের ইন্টারনাল শক্তি কি কি আছে। এবং উইকনেস কি? উইকনেস হচ্ছে আমার নিজের উইকনেস কি কি, এই দুটো কিন্তু ইন্টারনাল। আর অপরচুনিটি কি আছে, এটা কিন্তু আমার এক্সটার্নাল, অর্থাৎ
আমার বিজনেস করতে গেলে আর কোন কোন মার্কেট আছে, আমি ঢাকার মধ্যে শুধু করব নাকি গাজীপুরে করব, নাকি আমি চিটাগাং করব, নাকি আমি খুলনা করব, নাকি আমি সাতক্ষীরা করব। সো অপরচুনিটি আর কি কি আছে, এটা কিন্তু এক্সটার্নাল। আবার থ্রেটস কি? থ্রেটস হচ্ছে ঝুঁকি, যে আপনি এই বিজনেস করতে গেলে আপনাকে কি কি ঝুঁকির সম্মুখীন হতে হবে। হতে পারে এক্সটার্নাল ঝুঁকি, কিরকম? বন্যা, আপনার কোভিড, বিভিন্ন এক্সটার্নাল ঝুঁকি আসতে পারে। আপনার হঠাৎ করে একটা ন্যাচারাল ক্যালামিটি চলে আসতে পারে, অথবা আপনার থ্রেটস হিসাবে আসতে পারে যে বছরের এই সময়টাতে আপনার বিজনেস খারাপ হয়, কেন? এই রিজনে। তো এটা কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর। সো আপনি যখন একটা বিজনেস দাঁড় করাতে যাবেন, আপনার কিন্তু সোট অ্যানালিসিসটা খুব সুন্দরভাবে করতে হবে। এবং এই চ্যাপ্টারের শেষে কিন্তু আমি আপনাদেরকে একটা কাজ করতে দিব, সেটা হচ্ছে যে আপনারা নিজেদের একটা সোট অ্যানালাইসিস করবেন। আমি দেখাবো একদম শেষে।